জি আলমগীর ভাই। আলমগীর ভাইকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আমি গ্রুপে অ্যানাউন্স করতেছি। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। সম্মানিত উপস্থিতি, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আমরা আজকে একত্রিত হয়েছি সর্বাধুনিক একটি প্রযুক্তি সম্পর্কে জানার জন্য। সর্বাধুনিক একটি প্রযুক্তি বেস মাদার কারেন্সির সম্পর্কে জানার জন্য আজকে আমরা এমন একটা কারেন্সি সম্পর্কে জানতে যাচ্ছি, এমন একটা জগৎ সম্পর্কে জানতে যাচ্ছি, যেই জগৎ, যেই কারেন্সি শুধু আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো কি সমাধান করবে না, বরং বিশ্বের সকল মানুষের জন্য এই নিউরোজেন টেকনোলজি, এনক্রিপ্টেড টেকনোলজি দ্বারা নির্মিত এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সারএসটি সেই সূচনা করেছে, সেই যাত্রাটা করেছে 2024 সালের 23 এপ্রিল থেকে। হাঁটি হাঁটি পাপা করে এই প্রতিষ্ঠান, এ সরি প্রতিষ্ঠান না, এই টেকনোলজি বেস মাদার কারেন্সি আজকে 21 মাস পেরিয়ে 22 মাসে পদার্পণ করেছে। আজকে আমরা এমন কিছু বিষয়বস্তু সম্পর্কে জানবো, এমন কিছু টপিকে আমরা আলোচনা শুনতে যাচ্ছি, যে আলোচনাগুলো বিগত 15 বছরে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আমরা পাইনি। বিশেষ করে ব্লকচেইন টেকনোলজি দ্বারা বিল্ড হওয়া ক্রিপ্টোকারেন্সি জগৎ থেকে আমরা পাইনি। যেহেতু আজকের সেশনটি হবে আমাদের একটি চমৎকার একটি ইনফরমেটিভ সেশন, তো এই ইনফরমেটিভ সেশন থেকে আমরা কোন কোন তথ্যগুলো জানবো? আমরা আজকে তথ্য জানবো ওয়ার্ল্ডের বর্তমান শ্রেষ্ঠ এবং লেটেস্ট একটা টেকনোলজি, যেটার নাম হচ্ছে নিউরোচেইন। তাহলে গত 15 বছরের সাথে অবশ্যই আমরা একটা টেকনোলজির সাথে আছি, যে টেকনোলজিটার নাম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন। এবং এই 15টা বছরের ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, যেই যেই ধরনের সমস্যাগুলো ইতিমধ্যেই ওই ব্লকচেইন এবং ক্রিপ্টো মার্কেটে তৈরি হয়েছে, যেগুলোর জন্য মানুষের ফান্ড জিরো হয়ে গেছে, লিকুইডিটি জিরো হয়ে গেছে, ইনভেস্টমেন্টের জায়গাগুলো এত গ্যাম্বলিং পর্যায়ে পৌঁছে গেছে, যেই জগতের ধারাবাহিকতাটাকে ধরে রাখতে গেলে, স্বতঃস্ফূর্তভাবে ধরে রাখতে গেলে নিউরোচেনের কোনো বিকল্প নেই। নিউরোচেনের বিশেষজ্ঞরা সেটাই প্রমাণ করেছে। তো এটা আজকে আমরা আমাদের মধ্যেই শুধু সীমাবদ্ধতা নয়, এই বিশ্বসারে নিউরোচেন টেকনোলজি কেন পৃথিবীতে এসেছে সে বিষয় আশয়গুলো আজকে আমরা জানবো। নিউরোচেন টেকনোলজির তার একটা সুপার সিকিউরিটি সিস্টেম রয়েছে, বর্তমান ওয়ার্ল্ডের শীর্ষ এবং টপ রেটেড খাতে এনক্রিপ্টেড টেকনোলজি। এই দুই প্রযুক্তি মিলে যে কারেন্সিটাকে তৈরি করা হয়েছে এনক্রিপ্টেড কারেন্সি, এই কারেন্সিটাকে যদি আমরা কিনে রাখতে পারি, আমরা কোথায় যেতে পারি? জাস্ট কিনে রাখা, কোনো ধরনের এফিলিয়েট নয়। কিনে রাখলে আমরা কোথায় যেতে পারি? আজকের এই প্রযুক্তিগত সন্ধ্যায়
সেশনে আমরা সেই আলোচনাটাই করব, সেই আলোচনাটা আপনারা পেতে যাচ্ছেন। নাম্বার 2, এই সেশনে যে বিষয়গুলো আলোচনা হবে না সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট, ব্লকচেইন রিলেটেড কোনো ফার্মিং স্টেশন, ক্রিপ্টো স্টেশন, এই ধরনের কোনো আলোচনা বা ইনভেস্টমেন্ট বা রিটার্ন পলিসি, ক্রাউড ফান্ডিং, প্রোডাক্ট বেস মার্কেটিং রিলেটেড কোনো ধরনের আলোচনা আজকে হবে না। আজকে আমরা যারা এখানে এখন পর্যন্ত যুক্ত হয়েছি, যারা যুক্ত হব, সকলে আমরা একটা বিষয় নিশ্চিত হয়ে যাচ্ছি। আজকে আমরা একটা পৃথিবীর ওয়ার্ল্ডের খ্যাতনামা শ্রেষ্ঠ একটা প্রযুক্তি সম্পর্কে জানতে যাচ্ছি, যে প্রযুক্তির সাথে শুরুর দিকে থেকে আমরা নিজেকে কতটুকু শীর্ষস্থানে পৌঁছায় যেতে পারি ফিনান্সিয়াল সেক্টরে, সেটা আজকে আমরা এই সেশন থেকে জানতে পারবো। তো যেহেতু আজকের এই টেকনিক্যাল সেশনটা অনবদ্য হবে, সুপার ডুপার হবে, অবশ্যই আপনাদের মনোযোগটাকে ধরে রাখার দায়িত্বটা আপনাদের। আমি আহ্বান করছি যেন আপনারা খুব মনোযোগের সাথে, খুবই আন্তরিকতার সাথে আজকের টেকনোলজিক্যাল ব্যাখ্যাটা আপনারা ভালোভাবে দেখেন। কেন ক্রিপ্টোকারেন্সি 15 বছরের রাজত্ব করা একটা মার্কেট প্লেস, কেন ক্রিপ্টোকারেন্সি আগামী প্রজন্মের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা থাকবে না, সেই আলোচনাটা আজকে আপনি পাবেন এবং আপনাকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস না করে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেভাবে 2010 সাল থেকে শুরু করে 2025 সালে একটা সময় ক্রিপ্টোকারেন্সিকে মানুষ প্রত্যাখ্যান করেছিল, এগুলোর ধারে কাছে মানুষ যায়নি। এখন কিন্তু অটোমেটিক্যালি আমরা ক্রিপ্টো জগতে কানেক্ট হয়েছি নিজেদের প্রয়োজনে। তেমনি করে এই ক্রিপ্টো জগতে যেই যেই সমস্যাগুলো রয়েছে, ব্লকচেন জগতে যেই যে সমস্যাগুলো রয়েছে, সিকিউরিটি সিস্টেম ক্রিপ্টোগ্রাফিতে যে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে যে প্রযুক্তিটা সেগুলোকে যে সেই সমস্যাগুলোকে, সেই প্রতিবন্ধকতাগুলোকে যে প্রযুক্তি ওভারকাম করেছে, অ্যাডভান্স মোড নিয়ে এসেছে, সেই নিউরোচেইন, এনক্রিপ্টেড টেকনোলজি এবং এনক্রিপ্টেড কারেন্সি, সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। এই জন্য আপনাদের মনোযোগটাকে ধরে রাখার আহ্বান জানাচ্ছি, কারণ এই টেকনোলজিক্যাল সেশন থেকে আপনি যা শিখবেন, যা জানবেন, যা পাবেন, এটা আপনার ফিউচার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। আদারওয়াইজ আপনি সারা জীবন ট্রাই করুন, সারা জীবন চেষ্টা করুন, এটার বাইরে থাকলেও আপনার বা আমার কোনো অসুবিধা নেই, বাট এটাতে আপনাকে টুডে অর টুমোরো, আজ অথবা কাল, 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, এই সিস্টেমের সাথে আমরা কানেক্ট হতে বাধ্য হব। সিস্টেম আমাদেরকে বাধ্য করবে, প্রযুক্তি আমাদেরকে বাধ্য করবে। তো শুরু থেকেই বিষয়বস্তুগুলো যদি জেনে আমরা এটার সাথে কানেক্ট হই, তাহলে আমরা ভাগ্যবান। তো আমরা যেহেতু আসলেই ভাগ্যবান, কারণ আজকে আমরা এই 28 পার্টিসিপেন্ট সেশনে যুক্ত হতে পেরেছি। তো চলুন আমরা আজকের সেই সেশনটাকে এনজয় করি। আজকে আমাদের টেকনিক্যাল সেশনের বাইরে একটা চমৎকার একটি মার্কেটিং স্ট্র্যাটেজি সেশন আছে। সেই সেশনটিতে হয়তোবা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথমে টেকনোলজিক্যাল এক্সপ্লেন নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত উপস্থাপক, সম্মানিত প্রেজেন্টার, সম্মানিত প্রশিক্ষক, আমাদের সকলের আইডল, যার মাধ্যমে আমরা নিউরোচেন প্রযুক্তি সম্পর্কে জানতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা জেনেছি, যার মাধ্যমে আমরা নেতৃত্ব দেবো সমগ্র পৃথিবীতে। তিনি আর কেউ নন, আমাদের মাঝে প্রেজেন্ট আছেন সম্মানিত উপস্থাপক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমেদ স্যারকে আমি আজকের টেকনিক্যাল পার্টটাকে এক্সপ্লেন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্লিজ ওয়েলকাম ইলিয়াস আহমেদ স্যার। থ্যাংক ইউ এবং ওয়েলকাম টু অল। সবাইকে স্বাগতম। আমরা মূলত আজকে একটা টেকনোলজিক্যাল ব্যাখ্যা একসাথে হয়েছি। চমৎকার ভাবে মনোযোগ সহকারে আমরা এই টেকনোলজিক্যাল ব্যাখ্যাটাকে শুনবো এবং এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করব। এইটাই হতে পারে আমাদের অর্থনৈতিক মুক্তির মূল দিশা। সেই দিক বিবেচনা করেই আমরা মূলত পুরোটা টেকনোলজিক্যাল বিষয় সর্বোচ্চ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আমি শুরু করার পূর্বে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস বলছি, ঢাকা থেকে। আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। ওয়েলকাম টু এক্সারএসটি অ্যাসেট। এক্সারএসটি অ্যাসেটে আপনাদেরকে স্বাগতম। এক্সারএসটি হলো এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট। অনেকের প্রশ্ন আসতে পারে যে আসলে এনক্রিপ্টেড কারেন্সিটাই বা কি, এটার মাদার অ্যাসেট আবার কি, এবং আমরা আসলে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এটা যদি শিরোনাম আকারে এক কথা জানা যাইতো তাহলে সেটা কতই না ভালো হইতো। সেই দিক বিবেচনায় মূলত আমরা আজকে একটা ট্রেডিং টেকনোলজি নিয়ে আলোচনা করব, যেখানে
আমরা জানি পৃথিবীতে উইদাউট ক্যাপিটাল মার্কেট 3টা ট্রেডিং প্ল্যাটফর্ম কাজ করতেছে আন্তর্জাতিকভাবে। তার ভিতরে সর্বপ্রথম যে ক্যাপিটাল মার্কেট, সেটার নাম হলো ফরেক্স, যেটা 1991 সালের পর থেকে 34 ইয়ার সময় ধরে আন্তর্জাতিকভাবে এজ এ ট্রেডিং টেকনোলজি হিসাবে কাজ করতেছে এই ইন্ডাস্ট্রিতে। যার 19 বছর পর আমাদেরকে আরেকটা ট্রেডিং টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেটা কারেন্সি রিলেটেড একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, যেটার নাম হলো ক্রিপ্টোকারেন্সি, যেটা 15 ইয়ার সময় ধরে দাপটের সাথে কাজ করতেছে এই ইন্ডাস্ট্রিতে। যার 15 বছর পর এবং ফরেক্সের 34 বছর পর আমাদেরকে আরেকটা ট্রেডিং টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেটার নাম হলো এনক্রিপ্টেড কারেন্সি, যেটা 1 ইয়ার প্লাস সময় ধরে খুবই সম্ভাবনাময়ী বিশ্ব সেরা টেকনোলজি দ্বারা বিল হওয়া নেক্সট জেনারেশন ট্রেডিং টেকনোলজি হিসেবে কাজ করতেছে এই ইন্ডাস্ট্রি। যেহেতু এই 3টা ট্রেডিং টেকনোলজি আন্তর্জাতিকভাবে এজ এ ট্রেডিং টেকনোলজি হিসেবে কাজ করতেছে এই ইন্ডাস্ট্রিতে, এবং আমরা দেখতে পাচ্ছি এক একটা টেকনোলজি থেকে আরেকটা টেকনোলজি আসার দূরত্বটা অনেক, কোনোটা 19 বছর, কোনোটা 15 বছর। তার কারণটা কি? কারণ আমরা জানি কোম্পানিগুলো প্রত্যেক বছর বছর তৈরি করা যায়, কারণ সেখানে সিদ্ধান্ত এবং টাকা হইলেই একটা কোম্পানি তৈরি করাটা ইজি একটা বিষয়, তাই সেটা প্রতিনিয়তই জন্ম নেয়। বাট একটা টেকনোলজি আবিষ্কার করার ক্ষেত্রে সিদ্ধান্ত এবং টাকা এখানে ভ্যালুলেস, এখানে মেধা এবং রিচার্জ গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে এক একটা টেকনোলজি থেকে আরেকটা টেকনোলজি আসার ক্ষেত্রে অনেকটা সময় পাড়ি দিতে হয়েছে। আমরা জানি এই 3টা ট্রেডিং টেকনোলজির ভিতরে ফরেক্স অ্যানাদার পার্ট, ক্রিপ্টোকারেন্সি এবং আনক্রিপ্টেড কারেন্সি দুইটা যেহেতু কারেন্সি রিলেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম, তাই আমি এই দুইটাকে একটু পাশাপাশি রেখে ব্যাখ্যা দিব জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য। কারণ আমি মনে করি আপনারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন, আর সেই ক্রিপ্টোকারেন্সিটাকেই পাশে রেখে যদি আমি একটা তুলনামূলক ব্যাখ্যা দিই আপনারা সহজে বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস। জাস্ট বিশ্বাসটুকু থেকে আমি ক্রিপ্টোকারেন্সিকে পাশে রেখেছি, যদিও আমার আলোচনার মূল বিষয় হলো এনক্রিপ্টেড কারেন্সি, নট ক্রিপ্টোকারেন্সি। আর এই ক্রিপ্টোকারেন্সিটাকে যেহেতু পাশে রেখেছি, সেহেতু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা না করলেই নয়। যদি আমরা সেটা করতে চাই, আমরা দেখতে পাচ্ছি 2007 সালে যখন জাপানের এক ব্যাংকার তার ব্যাংকের সকল টাকা আত্মসাৎ করে দেউলিয়া ঘোষণা করে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায় লিগালি, তখন একজন ইঞ্জিনিয়ার অথবা একদল ইঞ্জিনিয়ার তারা টেনশনে পড়ে যায় যে এখন থেকে আমরা সেন্ট্রাল অথরিটিকে ভরসা করতে পারি না, কারণ সেন্ট্রাল অথরিটি ইউজারদের টাকা আত্মসাৎ করে দেউলিয়া ঘোষণা করে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারে বিধায় এটা ভয়াবহ। সুতরাং আমাদেরকে এইখান থেকে বাঁচতে হবে, আমাদেরকে এমন একটা টেকনোলজি আবিষ্কার করতে হবে যেটার মধ্য দিয়ে মানুষ ডিসেন্ট্রালাইজ হতে ট্রানজাকশন করবে, সেন্ট্রাল অথরিটির হাত থেকে ইউজাররা রক্ষা পাবে, আর ইউজাররা যখন ট্রানজাকশন করবে তার ট্রানজাকশনের নিরাপত্তা নিশ্চিত করবে ক্রিপ্টোগ্রাফি। এই ধরনের চিন্তাকে বাস্তবায়ন করার জন্য তারা রিচার্জে বসে যায়, আর তাদের রিচার্জের ফল হিসাবে আমরা পাই একটা টেকনোলজি, একটা কারেন্সি, যেটার নাম হলো ক্রিপ্টোকারেন্সি, যেটাকে তৈরি করা হয়েছে ব্লকচেন টেকনোলজি দিয়ে। ব্লকচেন টেকনোলজি দিয়ে তৈরি হওয়া ক্রিপ্টোকারেন্সি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য শক্তিশালী নিরাপদ একটা ডিজিটাল কারেন্সি থাকতে পৃথিবীতে এনক্রিপ্টেড কারেন্সি কেন আসতে হলো, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর যদি বিষয়টা এমন হয় যে ক্রিপ্টোকারেন্সি অর্থনৈতিক সেক্টরে যে ধরনের সমস্যার সমাধান করে থাকে ঠিক সেম সমস্যার সমাধান এনক্রিপ্টেড কারেন্সিও করে, তাহলে এই এনক্রিপ্টেড কারেন্সির পৃথিবীতে আসার দরকারটা কি? আর যদি বিষয়টা তাই হয়, তাহলে আমি কখনোই এনক্রিপ্টেড কারেন্সিকে একটা টেকনোলজি হিসেবে আখ্যা দিতে পারি না। আর আমাকে যদি বলতেই হয়, আমি সর্বোচ্চ বলতে পারি এনক্রিপ্টেড কারেন্সি হলো ক্রিপ্টোকারেন্সির একটা প্রতিদ্বন্দ্বী মার্কেট মাত্র। আর এই যে টেকনিক্যাল পার্সন হিসেবে আমি অবশ্যই একটা প্রতিদ্বন্দ্বী মার্কেটে কাজ করার জন্য আগ্রহ পোষণ করবো না। আর যদি বিষয়টা এমন হয় যে ক্রিপ্টোকারেন্সি অর্থনৈতিক সেক্টরে এমন কোন ট্রানজাকশনের জটিলতা সমাধান করতে সক্ষম নয়, যেই ট্রানজাকশনের জটিলতা সমাধান করতে হলে আমাদেরকে এনক্রিপ্টেড কারেন্সির কাছে যেতেই হবে, তাহলে আমরা এনক্রিপ্টেড কারেন্সিকে একটা টেকনোলজি হিসেবে আখ্যা দিতে পারি এবং বিশ্বসেরা যুগোপযোগী লাস্ট জেনারেশন ট্রেডিং টেকনোলজির সাথে নিজেকে মিশিয়ে নিয়ে সর্বোচ্চ অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করার চেষ্টা করতে পারি। তাহলে চলেন আমরা দেখি এনক্রিপ্টেড কারেন্সিকে আদৌ ক্রিপ্টোকারেন্সির একটা প্রতিদ্বন্দ্বী মার্কেট মাত্র নাকি একটা টেকনোলজিও বটে। যদি আমরা সেটা জানতে চাই, তাহলে
ক্রিপ্টোকারেন্সি এবং এনক্রিপ্টেড কারেন্সির মাঝখানে বা ব্লক চেইন এবং নিউরো চেইনের মাঝখানে কি পার্থক্য, এগুলোও জানতে হবে। এবং পুরোটা পৃথিবী অর্থনৈতিকভাবে কোন দিকে যাচ্ছে, কি কারণেই বা পৃথিবীর কোন আধুনিকতার কারণে বা কোন প্রবলেমের কারণে এনক্রিপ্টেড কারেন্সিকে আসতে হলো, এটা যদি জানতে হয় তাহলে আমাদেরকে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে সেটা জানতে হবে। আমরা দেখতে পাচ্ছি পুরোটা পৃথিবী এখন আর্টিফিশিয়াল জগতের দিকে যাচ্ছে, যার ফল হিসেবে দেখতে পাচ্ছি বিশ্বের শ্রেষ্ঠ জন ইলন মাস্ক একটা চিপ আবিষ্কার করে ফেলেছে, যেটা মানুষের ব্রেনের সাথে কাজ করতে সক্ষম। এবং আমরা এও দেখতে পাচ্ছি ফেসবুকের মালিক মেটাভার্সের নামে একটা ভার্চুয়াল জগৎ তৈরি করতেছে। কোন একটা সময় তো আমরা আর্টিফিশিয়াল অফিস বানিয়ে সেখানে অফিস করব। এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার অনলাইন শপিং মল গুলাতে এখনো পর্যন্ত অর্ডার করলে একটা মানুষ ডেলিভারি ম্যান হিসাবে প্রোডাক্টটাকে নিয়ে আমার দরজার সামনে আসলেও পশ্চিমা বিশ্বে একটা অনলাইন শপিং মলে অর্ডার করলে আমি দেখতে পাচ্ছি একটা রোবট ডেলিভারি ম্যান হিসাবে আমার প্রোডাক্টটাকে নিয়ে আমার দরজার সামনে আসতেছে, যার মধ্যে দিয়ে প্রমাণিত হয় রোবট মানুষের মতো কাজ করতে সক্ষম। এবং আমাকে বিশ্বাস করতে হবে রোবটের মাথায় একটা ব্রেন দেওয়া হয়েছে, যদিও ব্রেনটা আর্টিফিশিয়াল, যেই ব্রেনটার জোরে আজকে রোবট মানুষের মতো কাজ করতে সক্ষম। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সত্য, ফেসবুকের মালিকের মেটাভার্সের নামে ভার্চুয়াল জগৎ, ইলন মাস্কের নিউরোচিপ এবং রোবোটিক সেন্স, এই আউটপুট গুলাকে নিয়ে আমরা যতটা মাতামাতি করি, এই আউটপুট গুলাকে ক্রিয়েট করার পেছনে আসলে কোন টেকনোলজিটা ওয়ার্ক করেছে, আমরা বরাবরই সেই টেকনোলজিটার খোঁজ খুব কম রাখি। তবে আজকে আমরা সেই টেকনোলজিটার নাম জানবো, সেটার নাম হলো নিউরোচেইন। মূলত নিউরোচেইন টেকনোলজির উপরে ডিপেন্ড করে বিভিন্ন ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর্টিফিশিয়াল জগৎটাকে বিল্ড করা ট্রাই করতেছে। আর সেই আর্টিফিশিয়াল জগৎ বিল হয়ে গেল, কিন্তু সেই জগতে কোন রকমের অর্থনৈতিক ট্রানজাকশন করা গেল না। অর্থনৈতিক ট্রানজাকশন বিন আর্টিফিশিয়াল জগৎ কি আমাদের কাছে গুরুত্বহীন অবহেলিত হয়ে যাবে না? অবশ্যই তাই। সেই কারণেই আর্টিফিশিয়াল জগতে ট্রানজাকশনের জন্য একটা কারেন্সির প্রয়োজন। তবে সেই কারেন্সিটা কি ক্রিপ্টোকারেন্সি হলে এনাফ ছিল না? যেহেতু ক্রিপ্টোকারেন্সি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য শক্তিশালী নিরাপদ একটা ডিজিটাল কারেন্সি, অবশ্যই এনাফ ছিল না। কারণ আমরা জানি ক্রিপ্টোকারেন্সির সীমাবদ্ধতা ওই জায়গায়, ব্লক চেনের সীমাবদ্ধতা যে জায়গায়। কারণ ব্লক চেন দিয়ে বিল করা হয়েছে ক্রিপ্টোকারেন্সি। ব্লকচেনের কোন সীমাবদ্ধতার কারণে মূলত আর্টিফিশিয়াল জগতের ট্রানজাকশনের জটিলতা সমাধান করতে সক্ষম নয় ব্লকচেন দ্বারা বিল হওয়া ক্রিপ্টোকারেন্সি দিয়ে? যদি আপনি সেটা জানতে চান, তাহলে ব্লকচেন এবং নিউরোচেনের ভিতরে পার্থক্য কি? গুগল, চ্যাটজিপিটি, এনি সার্চ ইঞ্জিন অথবা পাশের কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ডেকে এনে যদি আপনি জিজ্ঞাসা করেন ব্লকচেন নিউরোচেনের ভিতরে পার্থক্য কি, দেখবেন আপনার চোখের সামনে চলে যাবে নিউরোচেন হাইলি স্কেলেবল, ব্লকচেন স্কেলেবল ততটা নয়। নিউরোচেন কস্ট এফিসিয়েন্সি, ব্লকচেন কস্ট এফিসিয়েন্সি নয়। নিউরোচেন খুবই দ্রুত গতি সম্পন্ন, ব্লকচেনেরও গতি আছে তবে ততটা নয়। নিউরোচেন ওন ডিসিশন মেক করতে সক্ষম, ব্লকচেন ওন ডিসিশন মেক করতে সক্ষম নয়। নিউরোচেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে সক্ষম, ব্লকচেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে সক্ষম নয়। এই পার্থক্যগুলো যখন আমাদের চোখের সামনে তুলে ধরে আমরা দেখতে পাচ্ছি মাত্র দুইটা কারণে আর্টিফিশিয়াল জগতের ট্রানজাকশনের জটিলতা সমাধান করতে সক্ষম নয় ব্লকচেন দ্বারা বিল হওয়া ক্রিপ্টোকারেন্সি দিয়ে। সেই দুইটা কারণ কি? নিউরোচেন ওন ডিসিশন মেক করতে সক্ষম, ব্লকচেন ওন ডিসিশন মেক করতে সক্ষম নয়। নিউরোচেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে সক্ষম, ব্লকচেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে সক্ষম নয়। এই দুইটা কারণে মূলত আর্টিফিশিয়াল জগতের ট্রানজাকশনের জটিলতা সমাধান করতে সক্ষম নয় ব্লকচেন দ্বারা বিল হওয়া ক্রিপ্টোকারেন্সি দিয়ে। অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই ট্রানজাকশনের ক্ষেত্রে এই দুইটা কারণ কেন লাগবে? কারণ আমরা জানি আর্টিফিশিয়াল জগতে ট্রানজাকশন হবে রেটিনা কারেন্সির মতো কারেন্সি গুলো, এই জগতে ট্রানজাকশন হবে রোবোটিক ট্রানজাকশন। সুতরাং আর্টিফিশিয়াল জগতের ট্রানজাকশনের ক্ষেত্রে ওন ডিসিশন কাজ করবে প্রাইমারি লেভেলে, আর সে ওন ডিসিশনে যেহেতু ম্যাক করতে পারে না ব্লকচেন, তাহলে ব্লকচেন দ্বারা বিল হওয়া ক্রিপ্টোকারেন্সি কিভাবে আর্টিফিশিয়াল জগতের ট্রানজাকশনের জটিলতা সমাধান করবে? সেই কারণেই আর্টিফিশিয়াল জগতের ট্রানজাকশনের জটিলতা সমাধান করার জন্য যে কারেন্সি বিল করা হবে, ওই কারেন্সিটাকে এমন একটা টেকনোলজিতে বিল করতে হবে যে টেকনোলজি মূলত ওন ডিসিশন মেক করতে সক্ষম। এবং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে একমাত্র টেকনোলজি হলো নিউরোচেন, যে ওন ডিসিশন মেক করতে সক্ষম। আর সেই নিউরোচেন টেকনোলজি দিয়েই বিল করা হয়েছে এনক্রিপ্টেড কারেন্সি। এবং আমরা দেখতে পাচ্ছি এনক্রিপ্টেড কারেন্সির ট্রানজাকশনের নিরাপত্তা নিশ্চিত করে এনক্রিপ্টেড টেকনোলজি, ক্রিপ্টোকারেন্সির ট্রানজাকশনের নিরাপত্তা নিশ্চিত করে ক্রিপ্টোগ্রাফি। আর সেই ক্রিপ্টোগ্রাফি 15 ইয়ার সময় ধরে নিখুঁত নিরাপত্তা দিয়ে আসতেছে ক্রিপ্টোকারেন্সি হোল্ডারদেরকে। সুতরাং ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমার উল্টা প্রশ্ন হলো এনক্রিপ্টেড টেকনোলজিকে আদৌ আমাদেরকে ক্রিপ্টোগ্রাফির মতো চমৎকার সিকিউরিটি নিশ্চিত করতে সক্ষম হবে, নাকি এনক্রিপ্টেড টেকনোলজি কোন একটা সময় আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে ব্যর্থ হবে, নাকি এনক্রিপ্টেড টেকনোলজি আরো আধুনিকতার সাথে আরো শক্তিমত্তার সাথে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে সক্ষম হবে? এটা যদি জানতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে
গত 20-21 মাসের নিখুঁত নিরাপদ ট্রানজেকশনের কথা। গত 20-21 মাসের নিখুঁত নিরাপদ ট্রানজেকশনের মধ্য দিয়ে এনক্রিপ্টেড টেকনোলজিকে আমরা বিশ্বসেরা যুগোপযোগী সিকিউরিটি সিস্টেম মনে করলেও এজ এ টেকনিক্যাল পার্সন হিসেবে আমি এতটুকু জাজমেন্টের মধ্য দিয়ে এনক্রিপ্টেড টেকনোলজিকে বিশ্বসেরা যুগোপযোগী সিকিউরিটি সিস্টেম মনে করতে পারি না। তবে যদি আমি দেখি বর্তমান বিশ্বে এমন কোন কোম্পানি তাদের নিজেদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করে, অথচ ওই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আইটি জগৎকে লিড দিচ্ছে, তাহলে আমরা এনক্রিপ্টেড টেকনোলজিকে বিশ্বসেরা যুগোপযোগী সিকিউরিটি সিস্টেম মনে করতে পারি। তাহলে চলেন আমরা দেখি এমন কোন কোম্পানি আছে কিনা এবং তাদেরকে আমরা চিনি কিনা। আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল, মাইক্রোসফট, টেসলা, অ্যামাজন, মেটা, জুম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার এন্ড মেনি মোর। এই ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করে। আমরা কি কখনো মনে করতে পারি এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যে ধরনের ইঞ্জিনিয়ার মেনটেন করে তারা দুর্বল কোনো ইঞ্জিনিয়ার, দুর্বল কোনো সিকিউরিটি সিস্টেম অ্যাডভাইস করতে পারে তাদের নিজেদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য? এটা আমরা কখনোই মনে করতে পারি না। আমরা উল্টা এইটা মনে করতে পারি, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যে ধরনের ইঞ্জিনিয়ার মেনটেন করে তারা হাইলি কোয়ালিটিপূর্ণ ইঞ্জিনিয়ার, তারা বিশ্বসেরা যুগোপযোগী সিকিউরিটি সিস্টেমটাকে অ্যাডভাইস করবে তাদের নিজেদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য। আর যদি বিষয়টা তাই হয়, তাহলে আমরা অনায়াসে বলতে পারি এনক্রিপ্টেড টেকনোলজি হলো বিশ্বসেরা সিকিউরিটি সিস্টেম, নিউরো চেইন হলো বিশ্বসেরা টেকনোলজি। দুইটার সমন্বয়ে যে কারেন্সি বিল করা হয়েছে সেই কারেন্সিটার নামই হলো এনক্রিপ্টেড কারেন্সি। সুতরাং আমি মনে করি টেকনোলজিক্যাল ব্যাখ্যা এনাফ হয়েছে, এখন আমরা কারেন্সি নিয়ে আলোচনা করতে পারি। যদিও এর আগের স্লাইডটাতে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি প্রথম সারির অনেকগুলো কোম্পানির নাম তুলে ধরেছেন, বিদায়ী কি আমাকে বিশ্বাস করতে হবে তারা এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করে? অবশ্যই বিষয়টা তাই নয়। আবার এই প্রতিষ্ঠানগুলো নিজেরাই যদি ডিক্লেয়ার করে আমরা সেটা করি, আবার আপনার এই মন্তব্য করার স্বাধীনতাটুকুও থাকে না। সেই কারণে আমি বলবো আপনাদের যদি এই ব্যাপারে আরো বেশি নিখুঁত এবং প্রত্যেকটা ইনফরমেশন লাগে নিখুঁত ভাবে, আপনারা আমাদের সাথে কানেক্ট হবেন, আমরা আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখিয়ে দিব। কারণ এটা একটা প্রফেশনাল মিটিং হওয়ার কারণে এক এক থেকে 101 ঘন্টার ভিতরে আমরা এই মিটিংটাকে ক্লোজ করার চেষ্টা করি বিদায় আমরা একটা টেকনোলজিক্যাল সকল তথ্য এখানে তুলে ধরতে পারি না। জাস্ট চুম্বক পয়েন্ট গুলা তুলে ধরেছি, যেটা আপনাদের জন্য সহজলভ্য বলে আমরা মনে করেছি। তবে আমি দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েনের নাম হলো বিটিসি, যেখানে এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেটের নাম হলো এক্সআরটি। ক্রিপ্টোকারেন্সি তাদের কারেন্সি গুলাকে কয়েন আকারে চিনে তাই কয়েন বলে, আর এনক্রিপ্টেড কারেন্সি তাদের কারেন্সি গুলাকে অ্যাসেট আকারে চিনে তাই অ্যাসেট বলে। অ্যাসেট আর কয়েনের ভিতরে শাব্দিক পার্থক্য ছাড়া আর কিছুই নাই বিদায় এখানে টেকনোলজিক্যাল কোনো আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে আমি দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন বিটিসি সর্বনিম্ন রেট ছিল 4 সেন্ট, যেটা আজকে বেড়ে $1,20,000 পৌঁছেছে ইন 15 ইয়ার্সে। যেখানে এনক্রিপ্টেড কারেন্সি মাদার অ্যাসেট এক্সাক্টলি 0.0055 থেকে শুরু হয় বর্তমানে 0.013 প্লাস মাইনাস থেকে পৌঁছেছে ইন 1 ইয়ারে। তবে বর্তমান বিটিসির সাথে তো আমি বর্তমান এক্সাক্টলি তুলনা দিতে পারি না, তবে আমি স্টার্টিং টাইমের বিটিসির সাথে স্টার্টিং টাইমের এক্সাক্টলি তুলনা অনায়াসই দিতে পারি। আর যদি আমি সেটা দিতে চাই, আমি দেখতে পাচ্ছি স্টার্টিং টাইম বিটিসি এতটাই ভ্যালুলেস, অর্থহীন, গুরুত্বহীন, অবহেলিত এবং নিম্নমুখী মার্কেট ছিল, যেখানে মানুষ 10,000 বিটিসি দিয়ে একটা পিজ্জা খেত। এবং আমরা এও দেখতে পাচ্ছি বিটিসির সর্বনিম্ন রেট ছিল, স্টার্টিং প্রাইস ছিল 10 সেন্ট, মতান্তরে 8 সেন্ট। যেই বিটিসি নেমে 4 সেন্টে এসেছিল, যার মধ্যে দিয়ে প্রমাণিত হয় স্টার্টিং টাইমে বিটিসি 100% ডাউনে ছিল, যেখানে এনক্রিপ্টেড কারেন্সি মাদার অ্যাসেট এক্সআরটি স্টার্টিং টাইমেই 151% প্লাস প্রাইস গেইন করেছে। তবে এতটা শক্তিমত্তার সাথে তার প্রাইস গেইন করার পেছনে কি আসলে যোগের সাপোর্টটাই কাজ করতেছে বলে আমরা ধরে নিব, নাকি এনক্রিপ্টেড কারেন্সি এমন কোনো এক্সট্রা মেথড মেনটেন করে যেটাই তার প্রাইস গেইন করার মূল রহস্য? যদি আমরা সেটা জানতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে ক্রিপ্টোকারেন্সি তার প্রাইস গেইন করার জন্য কোন মেথডটা মেনটেন করে, আর সেটা হলো সাপ্লাই ডিমান্ড লিমিটেশন। সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথড মেনটেন করার মধ্যে দিয়ে ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন বিটিসি আজকে $1,20,000 পৌঁছেছে বিদায় আমরা এই মেথডটাকে একটা প্রমাণিত মেথড ধরতেই পারি। আমরা দেখতে পাচ্ছি এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সআরটিও সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথডটাই মেনটেন করে। যদিও এনক্রিপ্টেড কারেন্সি তার প্রাইস গেইন করার জন্য এই মেথডের বাইরেও আরেকটা মেথড মেনটেন করে, সেটার নাম হলো টেকনোলজি ইউজার্স ফান্ড। টেকনোলজি ইউজার্স ফান্ড মেথডের মধ্য দিয়ে এনক্রিপ্টেড কারেন্সি লজিক্যাল মাইনিং দিয়ে থাকে, যেই লজিক্যাল মাইনিং এর অস্তিত্ব ক্রিপ্টোকারেন্সিতে নাই। আর যদি ক্রিপ্টোকারেন্সি টেকনোলজি ইউজার্স ফান্ড মেথডের মধ্য দিয়ে লজিক্যাল মাইনিং মেনটেন করতো, আজকে এক একটা বিটিসির দাম
$1,20,000 নয়, $1,20,00,000 হতে পারত। তাহলে এতটাই যদি শক্তিশালী হয় টেকনোলজি ইউজার ফান্ড মেথড, তাহলে এই মেথডটা কি, এটা কিভাবে কাজ করে, এটা আমাদের জানা দরকার। যদি আমরা সেটা জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি টেকনোলজি ডিপার্টমেন্টে কাজ করে ব্লকচেন এন্ড ক্রিপ্টোগ্রাফি। আর এই ব্লকচেন ক্রিপ্টোগ্রাফি এই মার্কেটের বাইরে ইউজ হয়, সেটা প্রমাণিত। বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন স্বাস্থ্য খাতে ব্লকচেন ক্রিপ্টোগ্রাফি ইউজ হচ্ছে। তাদের ইউজ কেস থেকে তারা যা আর্ন করে, ওই আর্নিং এর কোনো অংশ কি বিটিসির লিকুইডিটি বাড়ানোর ক্ষেত্রে প্রোভাইড করে? অবশ্যই না। ক্রিপ্টোকারেন্সি এই ধরনের কোনো মেথডই নাই। ক্রিপ্টোকারেন্সির মেথড একটাই, সেটা হলো সাপ্লাই ডিমান্ড লিমিটেশন। আর এই সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথড মেনটেন করার মধ্য দিয়ে ক্রিপ্টোকারেন্সির লিকুইডিটি প্রোভাইডার হিসেবে কাজ করে সরাসরি ক্রিপ্টোকারেন্সি ইউজার্স। উইদাউট ক্রিপ্টোকারেন্সি ইউজার্স, ক্রিপ্টোকারেন্সির কোনো লিকুইডিটি প্রোভাইডার নাই। সুতরাং ক্রিপ্টোকারেন্সির ফান্ডে আনাদার কোনো জায়গা থেকে ফান্ড আসবে, সেটা কাল্পনিক। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি এনক্রিপ্টেড কারেন্সি টেকনোলজি ডিপার্টমেন্টে কাজ করে নিউরোচেইন এবং এনক্রিপ্টেড টেকনোলজি। আর নিউরোচেইন এনক্রিপ্টেড টেকনোলজিও এই মার্কেটের বাইরে ইউজ হয়, সেটাও প্রমাণিত। কিছুক্ষণ আগেও আমি এনক্রিপ্টেড টেকনোলজির ইউজ কেসের ব্যাখ্যা দিতে গিয়ে প্রথম সারি আপনারা কোম্পানির নাম বলেছি। যদিও আপনারা সার্চ করলে আরো কয়েকশো কোম্পানি দাঁড় করতে পারবেন আরো কারা এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করে। আর নিউরোচেইন নিয়ে তো বলা বাহুল্য। নিউরোচেইন বর্তমান বিশ্বে এতটাই শক্তিশালী, নিরাপদ, মিরাকেল, রিচার্জেবল, স্পিডি একটা টেকনোলজি, যেখানে বিশ্বের যত সফটওয়্যার রিচার্জ সেন্টার আছে সবচেয়ে বেশি রিচার্জ হচ্ছে যে টেকনোলজিটাকে নিয়ে, সেই টেকনোলজিটার নামই হলো নিউরোচেইন। বর্তমান বিশ্বের যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তারা তাদের 5টি স্কিলের সাথে যে স্কিলটাকে অ্যাড করার জন্য প্রায় সকলেই বিভিন্ন ইনস্টিটিউট এবং ট্রেনারদের পেছনে দৌড়াচ্ছে, সেই টেকনোলজিটার নাম হলো নিউরোচেইন। সুতরাং বিশ্ব সারা দুইটা টেকনোলজি এই মার্কেটের বাইরে ইউজ হয়, সেটা প্রমাণিত। তাদের ইউজ কেস থেকে তারা যা আর্ন করে, ওই আর্নিং এর কোনো অংশ কি যে আর্নিংটা করে, ওই আর্নিং এরই একটা অংশ এক্সারেস্টি লিকুইডিটি বাড়ানোর ক্ষেত্রে প্রোভাইড করে লজিক্যাল মাইনিং এর মাধ্যমে। এখন একটা প্রশ্ন আসতে পারে অনেক, যে ভাই একটা টেকনোলজি অথরিটি একটা ডিসেন্ট্রালাইজ মেথডে কিভাবে ফান্ড প্রোভাইড করতে সক্ষম হয়? সেটা যদি ম্যানুয়ালি হয়, অবশ্যই ডিসেন্ট্রালাইজ মেথড নয়। আর একটা ডিসেন্ট্রালাইজ মেথডে যদি একটা টেকনোলজি অথরিটির ফান্ড প্রোভাইড করতেই হয়, তাহলে অবশ্যই একটা অ্যালগরিদম ফিট করে দিতে হবে, যে অ্যালগরিদমের মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সারা জীবন লজিক্যালি একই ঘটনা ঘটবে, যেটাকে কখনোই এডিট, আপডেট, হ্যাক করা সম্ভব হবে না। তাহলেই মাত্র সম্ভব একটা টেকনোলজি অথরিটি দ্বারা একটা ডিসেন্ট্রালাইজ মেথডে ফান্ড প্রোভাইড করা। তাহলে সেই অ্যালগরিদমটাই বা কি, লজিক্যাল মাইনিংটাই বা কিভাবে হয়, এটাও আমাদের জানা দরকার। তবে সেটা জানার পূর্বে আমরা এই স্লাইডটাতে কি জানতে পারলাম সেটা আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। আমরা মূলত এই স্লাইডটাকে জানতে পারলাম ক্রিপ্টোকারেন্সির লিকুইডিটি প্রোভাইডার সেক্টর হলো একটা, সেটা হলো ওনলি ইউজার্স। উইদাউট ক্রিপ্টোকারেন্সি ইউজার্স, ক্রিপ্টোকারেন্সির কোনো লিকুইডিটি প্রোভাইডার নাই। আর যেখানে এনক্রিপ্টেড কারেন্সি টেকনোলজি যেখানে এনক্রিপ্টেড কারেন্সি লিকুইডিটি প্রোভাইডার হিসেবে কাজ করে দুইটা সেক্টর, যেখানে ক্রিপ্টোকারেন্সি লিকুইডিটি প্রোভাইডার সেক্টর হলো ওনলি ইউজার্স, তার মানে হলো একটা সেক্টর। এনক্রিপ্টেড কারেন্সি দুইটা সেক্টর কি, সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথড মেনটেন করার মধ্যে দিয়ে এনক্রিপ্টেড কারেন্সি লিকুইডিটি প্রোভাইডার হিসেবে কাজ করে ইউজার্স, এবং টেকনোলজি ইউজার্স ফান্ড মেথডের মধ্য দিয়ে এনক্রিপ্টেড কারেন্সি লিকুইডিটি প্রোভাইডার হিসেবে কাজ করে টেকনোলজি অথরিটি। তার মানে সিঙ্গেল লিকুইডিটি প্রোভাইডার সেক্টর মেনটেন করে যদি ক্রিপ্টোকারেন্সি মাদার কয়েন বিটিসি 15 ইয়ার্স এর ব্যবধানে $1,00,000 পৌঁছতে পারে, তাহলে ডাবল লিকুইডিটি প্রোভাইডার সেক্টর মেনটেন করে কেন এনক্রিপ্টেড কারেন্সি মাদার এর আগামী 15 ইয়ার্স এর ব্যবধানে $10,00,000 পৌঁছবে না? এই প্রশ্নটাই আপনি আপনাদের কাছে রেখে টেকনোলজিক্যাল ব্যাখ্যা থেকে বিদায় নিচ্ছি। এন্ড থ্যাংক ইউ। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। দয়া করে স্যার আমাদের এই যে রানা স্যারকে একটু কোহোস্ট করে দেবেন। জি, রানা ভাই, আলমগীর ভাইকে একটু আস্থান দাও। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইলিয়াস স্যারকে এত সুন্দরভাবে আজকে টেকনোলজিক্যাল ব্যাখ্যাটা দেওয়ার জন্য। তবে আজকে আমরা লজিক্যাল মাইনিং এর ব্যাখ্যাটা পেলাম না। যারা আজকে নতুন আছেন, যেহেতু আমাদের সপ্তাহে 2 দিন লজিক্যাল মাইনিং এর ব্যাখ্যাটা দেওয়া হয়, তো লজিক্যাল মাইনিং এর কারণে দেখেন এখানে দুইটা সেক্টর থেকেই লিকুইডিটি আসে। একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি যেভাবে
সাপ্লাই ডিমান্ড লিমিটেশন রুল, সাথে লজিক্যাল মাইনিং। এই লজিক্যাল মাইনিং এর অ্যালগোরিদমের ব্যাখ্যাটা যদি একজন ব্যক্তি মন দিয়ে একটু বোঝার চেষ্টা করে, তাহলে সে মরিয়া হয়ে কাজ করবে এক্সোরসেটের সাথে। কেন? কারণ এখানে ক্রিপ্টোকারেন্সিতে তো অনেক সময় মার্কেট ডাউন হইতে থাকে, আর আমি পার্সোনালি 10 মাস ধরে দেখতেছি যে এই মার্কেটটা প্রতিনিয়ত আপের দিকে যাচ্ছে। তার মানে আগামী কালকেও যে অ্যাসেট কিনছে সেও আজকে প্রফিটে আছে। একজন ব্যক্তি বলতে পারবে না যে আমি অ্যাসেট কিনছি আর আমার অ্যাসেটের 0.10% অথবা 0.20% আমার অ্যাসেট মাইনাস আছে বা আমি লসে আছি। যেহেতু এই অ্যাসেট বায়ের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের ফান্ড বাড়তেছে, একজন ব্যক্তি যদি নাও বোঝে ব্লকচেন টেকনোলজি, নিউরোচেন টেকনোলজি, এনক্রিপ্টেড কারেন্সি, সে কিছুই বোঝে না, কিন্তু তাকে আপনি $101 অ্যাসেট কিনে রাখছেন, ও নিশ্চিত এখান থেকে একটা বিগ অ্যামাউন্টের প্রফিট সে করে নিতে পারবে। তো আমরা এই নিউরোচেন টেকনোলজি অথবা এনক্রিপ্টেড কারেন্সি, এই অ্যাসেটটা কোন এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে আমরা বাই সেল করতে পারবো? আমরা এখানে যারা আছি বেশিরভাগ লোকই নেটওয়ার্কের সাথে জড়িত। অর্থাৎ আমরা বিগত দিনে এমন আস্থাভাজন কোনো সেক্টর পাই নাই যেখানে লাইফ টাইম কাজ করে আমাদের ক্যারিয়ার তৈরি করতে পারবো, যেখানে মাসের নিশ্চিত একটা ইনকাম, যে আমি এই সেক্টরটার সাথে আমি জড়িত আছি 1 বছর 2 বছর, এখান থেকে আমার প্রতিনিয়ত একটা ইনকাম আসেই। এই চ্যালেঞ্জ নিয়ে আমরা কোথাও কাজ করতে পারি না। সেই কাজ করার মতো একটা প্ল্যান এক্সোরসেট। আসলেই কি সেই এক্সোরসেট আপনার আমার ক্যারিয়ার তৈরি করার মতো প্ল্যান? এই প্ল্যানটা মনোযোগ দিয়ে যদি আপনি দেখেন, তাহলে আপনিও বলবেন যে এক্সোরসেট সারা জীবন থাকবে এবং আমরা এখান থেকে ক্যারিয়ার তৈরি করতে পারবো। তো সেই এক্সোরসেট মার্কেটিং প্ল্যান নিয়ে আমাদের সামনে প্রেজেন্টেশন দিবেন রংপুর বাংলাদেশ থেকে আলমগীর স্যার। আমি আলমগীর স্যারকে মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। জি আলমগীর স্যার। থ্যাংক ইউ, স্যার, থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পোষণ করছি যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার টেকনিক্যাল এক্সপ্লেনটা দেখেছেন। যে আলোচনাগুলো করা হয়েছে এখান থেকে আমাদের কাছে যে বিষয়টা পরিষ্কার, যেটা আমরা প্রমাণিত জগৎ, নতুন কারেন্সি, নতুন প্রযুক্তি। তো এই নতুন প্রযুক্তির নতুন কারেন্সির মাদার অ্যাসেট এটা। তো এই মাদার অ্যাসেটটি, এটার দাম প্রতিনিয়ত বাড়ে, এটা কখনো ডাম্পিং হওয়ার সুযোগ নেই। যদিও বা লজিক্যাল মাইনিং এর ব্যাখ্যাটা দেওয়া হয়নি, মানে কি কারণে বাড়ে, কোন মেথডের কারণে বাড়ে, সেটা আজকে দেখানো হয়নি। তো সেটা প্রতি সপ্তাহের শুক্রবার করে আপনারা এই লজিক্যাল মাইনিং মেথডটা জানতে পারবেন। আর যার যত বেশি নলেজ থাকবে এই নিউরোচেন সম্পর্কে, এনক্রিপ্টেড টেকনোলজি সম্পর্কে এবং এনক্রিপ্টেড কারেন্সি সম্পর্কে, বিলিভ ইট অর নট, আপনি জেনে রাখুন সেই ব্যক্তিগুলাই প্রথম সারিতে থেকে প্রথম সফলতার মঞ্চে ওই সফলতার মাইল ফলকে সেই ব্যক্তিটা পৌঁছে যাবে। তো আজকে এখন আমি যে বিষয়টি আলোচনা করব, যেই লজিক্যাল মাইনিং পাওয়ার কারণে এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেটটা প্রাইস ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, তাহলে সেই কারেন্সিটাকে অবশ্যই আমাদের কিনে রাখা দরকার। ক্রিপ্টো কারেন্সিতে পাম্পিং ডাম্পিং দুটোই হয়, অনেকের ফান্ড জিরো হয়ে যায়। 1 লাখ টাকার অ্যাসেট কিনেছে, 20,000 হয়ে গেছে, 80,000 লস। এটা ক্রিপ্টো কারেন্সিতে সম্ভব, বাট এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সারসিসে সম্ভব নয়, যার কারণে আমরা এই কারেন্সিটাকে কিনবো। আমি মূল্যায়িত পয়েন্টটি বলে দিলাম। এবার আসুন, যে আলোচনাগুলো টেকনিক্যাল এক্সপ্লেন থেকে আমরা পেয়েছি সেটার আলোকে আমরা একমত হয়েছি যে এই কারেন্সিটাকে আমাদেরকে কিনতে হবে। এই কারেন্সিটাকে নিয়ে যদি আমরা কিনি বা এফিলিয়েট করতে চাই, সেটার কি বিউটি আছে, হ্যাঁ, কি সৌন্দর্য আছে আমরা একটু দেখতে চাই, যেটা আমরা 15 বছর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে পাইনি, বা ইউনিক কোনো ব্যাপার আছে কিনা। চলুন তাহলে শুরু করা যাক। তো আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম টু এক্সোরসেট এক্সচেঞ্জ হাউসে। আমি এখন আলোচনা করব এই এক্সোরসেট এক্সচেঞ্জ হাউসের এফিলিয়েট মার্কেটিং নিয়ে। দেখুন, এখানে বলা হচ্ছে
অ্যাকাউন্ট আপডেটিং ফ্যাসিলিটি। মানে আমরা যদি এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সালিস্টিকে কিনতে যাই, জি এটার আপনি একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ক্রিপ্টোকারেন্সির অ্যাসেটটাকে পাওয়া যাবে না। কেন যাবে না? আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে। হ্যালো স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি জি, হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ। তো এই $50 সাবস্ক্রিপশন ফি, হ্যাঁ এই $50 সাবস্ক্রিপশন ফিটা আমাদেরকে এখানে দিতে হয়। যদি আমরা এটা একবার দিয়ে দিই, তার লাইফে আমাদের আর কখনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। তো এই $50 সাবস্ক্রিপশন ফি দিলে আমরা কোন কোন সুবিধাগুলো পাবো? আমরা দেখতে পাচ্ছি ইউজার টু ইউজার ডলার ট্রান্সফার, P2P সেলস এন্ড ক্রিয়েট এবং উইথড্র। এই তিনটা প্রিমিয়াম ফিচার কি করা থাকে? প্রত্যেকটা অ্যাকাউন্টে লক করা থাকে। যখনই আমরা এই $50 সাবস্ক্রিপশন ফি দিয়ে দিই, সারা জীবনের জন্য এই এক্সচেঞ্জ হাউসে আমরা ডলার ট্রান্সফার করতে পারবো, বাই সেল করতে পারবো এবং উইথড্র করতে পারবো। তার মানে এটা লাইফে একবার আমাদেরকে দিতে হবে। তো এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে এখনই দিয়ে শুরু করতে হবে, সেই বিষয়টাও সেরকম নয়। এই এক্সচেঞ্জ হাউস আরেকটা দারুণ অপরচুনিটি দিয়েছে, যে $50 আপনি চাইলে এটাকে ইগনোর করতে পারেন। এখন এটা আপনি পরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্সচেঞ্জ হাউস সেকেন্ড অপশন দিয়েছে যে আপনি যদি $100+, $101 বা $102 বা এর উপরে যে কোনো অ্যামাউন্টের অ্যাসেট কেনেন 100-র উপরে, তাহলে এই এক্সরসেট এক্সচেঞ্জ হাউস কি করবে? পুরো অ্যামাউন্টটা তো পুরো অ্যামাউন্টের অ্যাসেট তো আপনি কিনেই ফেললেন, এই পুরো অ্যামাউন্টের অ্যাসেটটা তো আপনার অ্যাকাউন্টেই থাকলে এইখান থেকে কিন্তু কোনো কিছু বন্টন করে দেয়নি। তো এই যে $50 সাবস্ক্রিপশন ফির কথা এখানে বলা হয়েছে, এই $50 সাবস্ক্রিপশন ফিটা এক্সরসেট এক্সচেঞ্জ হাউস কেন নেয়? কেন নেয়? কেন নেবে? কেন নিচ্ছে? সেটা হলো, আমরা বিগত দিনে দেখেছি 15 বছরের একটা মার্কেট প্লেস ব্লকচেইন ক্রিপ্টোকারেন্সি এবং তার বিভিন্ন এক্সচেঞ্জ হাউসে আমরা দেখেছি যে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি তারা নেয় না। কিন্তু এক্সরসেট কেন নেয়? এই এক্সরসেট এই $50 সাবস্ক্রিপশন ফি নেয়, নেওয়ার বিনিময়ে আপনাকে 3টা প্রিমিয়াম ফিচার দিয়ে দেয় সারা জীবনের জন্য। এবং এক্সরসেট এক্সচেঞ্জ হাউস আরো বলছে যে এই $50 বিনিময়ে আমি কি করি, এটা পুরো $50 অ্যামাউন্টটাই আমি আমার কমিউনিটির মাঝে, যারা কমিউনিটি বিল্ড করছে, যারা এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট নিয়ে প্রচার প্রসার করছে, কাজ করছে, যারা এখানে যুক্ত হচ্ছে, তাদেরকে আমি এটা বন্টন করে দিই। তাহলে তাদেরকে বন্টন করে দেয়, এটা কিন্তু এক্সরসেট এক্সচেঞ্জ হাউস নেয় না। তো এখানেও এই কথাটা বলছে যে $100 অ্যাসেট যদি আপনি কেনেন, কিনলেও এক্সরসেট এক্সচেঞ্জ হাউস কি করবে? এক্সরসেট এক্সচেঞ্জ হাউস তার নিজের থেকে কি করবে? এই $50 সাবস্ক্রিপশন ফি অ্যামাউন্টটা কি করবে? কমিউনিটির মাঝে বন্টন করে দেবে। তার মানে আপনি এফিলিয়েট করার সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আপনি যদি $50 সাবস্ক্রিপশন ফি দিয়েও শুরু করেন, এফিলিয়েট করার সমস্ত সুযোগ পাবেন। আর $100 অ্যাসেট কেনার কারণেও এক্সচেঞ্জ হাউস তার নিজের থেকে কি করবে? $50 দিয়ে $50টা বন্টন করে দেবে। তাহলে এই $50 যদি বন্টন করে দেয়, তাহলে বন্টনটা আমরা অবশ্যই যারা কমিউনিটি বিল্ড করতেছি তাদের কাছে ইনস্ট্যান্ট আমরা পেয়ে যাব। চলুন তাহলে আমরা দেখে নেই যে কিভাবে বন্টন করা হচ্ছে এই $50। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে আপডেটিং ফি 99.90% ডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে। সেটা কোন কোন খাতে বন্টন করা হচ্ছে সেটা একটু দেখে নেই। রেফারেলে 12%, 15 লেভেলে 36%, টায়ারে 18.58%, ডিটারমেন্টে 7.15%, ক্লাবে 20% এবং প্রমোশনে 6.17%। যদি আমরা এই সমস্ত পার্সেন্টেজ গুলোকে যোগ করি তাহলে 99.90% হবে। এখানে অবশিষ্ট কত থাকলো? 0.10%। 0.10%। এইটা হচ্ছে এক্সরসেট এক্সচেঞ্জ হাউসের বিজনেস। সারা জীবন এখানে এই সিস্টেমের সাথে যত মানুষ যুক্ত হবে, যত মানুষ অ্যাসেট কিনবে, প্রত্যেকটা ব্যক্তিকে এখানে কি করতে হবে? $50 সাবস্ক্রিপশন দিতে হবে। সে শুরুতে দেখ বা 5 বছর পরে দেখ, কোনো অসুবিধা নেই। কিন্তু $100 উপরে অ্যাসেট কিনলে কি হয়? এফিলিয়েট করার যে যত ধরনের অপরচুনিটি সে পেয়ে যাবে। তার মানে প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকেই এই এক্সরসেট এক্সচেঞ্জ হাউস সারা জীবন এই 0.10%টা কি হবে? পেয়ে যাবে। এটা হচ্ছে এক্সরসেট এক্সচেঞ্জ হাউসের একটা ইনকাম। একটা প্রতিষ্ঠান যে চলে যায় না,
তার অন্যতম একটা কারণ আমি আপনাকে দেখলাম, আরো কত কারণ আছে আপনাকে দেখাবো, যেগুলো দেখলে আপনি প্রমাণিত হবেন যে এক্সোসেট এক্সচেঞ্জ হাউস এটা পৃথিবীর মানচিত্র থেকে কখনো বিদায় নেবে না, কখনো পালিয়ে যাবে না, কখনো হারিয়ে যাবে না। সেই এক্সপ্লেন গুলো আমি করব। এবার আসেন, বন্টন নীতিটা তো আমরা দেখলাম, এবার আমরা দেখব যে লেভেলে কিভাবে বন্টন হয়। যেহেতু 15 লেভেলে 36% বন্টন করে, তাহলে সেটা কিভাবে হয় আমরা দেখতে পাচ্ছি। প্রথম লেভেলে 5%, তারপরে 4%, 3%, 2%, 1%, 3-1, 3-1, 3-1, 3, মানে ব্যাক টু ব্যাক পার্সেন্টেজ রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় লেভেলে 3%, আবার 6 লেভেলে 3%, আবার 9তম লেভেলে 3%, আবার 12তম লেভেলে 3%, আবার 15তম লেভেলে 3%। তার মানে কি 3 নম্বর লেভেলে যে ইনকামটা পাচ্ছেন, আপনি 15 নম্বর লেভেলে সেই ইনকামটা পাচ্ছেন। ব্যাক টু ব্যাক পার্সেন্টেজ হওয়ার কারণে হিউজ পরিমাণ কমিউনিটি তৈরি করা সম্ভব এবং হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব। একেবারে ইউনিক একটি লেভেল প্ল্যান। আমরা লেভেল সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো যে ডিরেক্ট রেফারেল আমরা এখানে আনলিমিটেড করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিরেক্ট রেফারেল করার কারণে আমরা রেফারেল কমিশন কত পাবো? 12%। যত ব্যক্তিকে আমরা ডিরেক্ট করি না কোনো, প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আমরা 12% করে রেফার কমিশন পেয়ে যাব। এবারে আসেন, ডিরেক্ট রেফারেল 12%, আর হচ্ছে 10 জেনারেশন ইকুয়ালি 0.10% ফ্রম এভরি বাই সেল। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা এক্সচেঞ্জ হাউসে আমরা দেখেছি বাই সেল করা হয়। সেই বাই সেল থেকে যে পরিমাণ একটা গ্যাস ফি এক্সচেঞ্জ হাউস নিয়ে থাকে, সেই এক্সচেঞ্জ হাউস সেই গ্যাস ফি থেকে কিন্তু তাদের কমিউনিটিকে কোনো ধরনের কমিশন বন্টন করে না। ফরেক্সে যারা ট্রেডিং করে, যাদের আইবি অ্যাকাউন্ট আছে, তাদের নিচে যারা কমিউনিটি গুলো তৈরি হয়, সেখানে যারা ট্রেডিং করে বাই সেল করে, সেখান থেকে একটা স্প্রেড বা গ্যাস ফি বা কমিশন দেয়, সেই কমিশনটা আইবি হোল্ডার এনজয় করে। আমরা যারা সাধারণ পিপল ওই আইবি হোল্ডারের নিচে ট্রেড করি, আমাদেরকে কিন্তু কোনো কমিশন দেয় না। ক্রিপ্টো তো নাই। তো এই এক্সোসেট এক্সচেঞ্জ হাউস বলছে যারা এখানে কমিউনিটি বিল্ড করবে তাদের সাথে কমিটমেন্ট হলো সারা জীবন লাইফ টাইম আপনার 10 জেনারেশনের একটা টিম থেকে তারা যতগুলো মেম্বারে থাকুক না কেন, 1000 থাকুক, একজন থাকুক, আর 1 লাখ থাক, আর 1 কোটি মেম্বার থাক, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ব্যক্তি যখন এখানে অ্যাসেট কিনবে, একটা গ্যাস ফি এক্সচেঞ্জ হাউস কেটে নেবে। সেই এক্সচেঞ্জ হাউস কি করবে, যে যেই পরিমাণ গ্যাস ফিটা কাটে, সেই পরিমাণ গ্যাস ফি থেকে 40% 10 জেনারেশনে 0.10% করে বন্টন করে দেয় ইকুয়ালি। এই ইনকামটা যে কত বড় ইনকাম, আমি সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে যাব। একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি পেয়ে যাবেন। এবারে আমরা এটা দেখলাম, রেফার কমিশনটা দেখলাম। এবারে আমরা দেখব লেভেল প্লেসমেন্ট গুলো কিভাবে হয় এবং প্রথম জয়েনিং, দ্বিতীয় জয়েনিং, তৃতীয় জয়েনিং, চতুর্থ জয়েনিং থেকে আমাদের ইনকাম গুলো কিভাবে জেনারেট হয় বা আমরা পাই, আমাদের অ্যাকাউন্টে কিভাবে ক্রেডিট হয়, সেটা একটু দেখে নেব। লেভেল, কারণ আমরা দেখেছি প্রথম লেভেলে 5%। যখন আমরা কোনো একজন ব্যক্তিকে এই সিস্টেমের সাথে যুক্ত করি, ওই ব্যক্তিটা আমাদের সিস্টেমের লেভেল ওয়াইজ প্রথম লেভেলে পড়ে যায়। তো প্রথম লেভেলে যেহেতু পড়েছে, তার কাছ থেকে আমরা 5% অবশ্যই পাবো। সিস্টেমের অ্যালগোরিদম তো তাই বলছে। তো লেভেলে যেভাবে বন্টন আমরা পাবো, তার 5% পাবো প্রথম ব্যক্তির কাছ থেকে। এবার ওই প্রথম ব্যক্তির কারণে ওই ব্যক্তিটার কাছ থেকে আমরা পেয়ে যাচ্ছি 17%। এবার এই মিস্টার ইউ, আপনি যখন দ্বিতীয় ব্যক্তিকে স্পন্সর করবেন, ধরুন মিস্টার বি, আপনি কিন্তু ডিরেক্ট স্পন্সর করেছেন। সিস্টেমের অ্যালগোরিদম ওয়াইজ স্বয়ংক্রিয়ভাবে এটা আপনার প্রথম লেভেলে পড়ার কথা, যেহেতু আপনি ডাইরেক্ট স্পন্সর করেছেন, প্রথমে পড়ার কথা। অন্যান্য কনসেপ্টে আমরা তাই দেখেছি। কিন্তু এখানে ঘটনাটা কি হচ্ছে, সিস্টেমের অ্যালগোরিদম ওয়াইজ মিস্টার এর নিচে গিয়ে মিস্টার বি প্লেসমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু ডিরেক্ট স্পন্সর কিন্তু আপনি করেছেন। আপনার রেফারেল লিংকের থ্রুতে কিন্তু মিস্টার বি কে আপনি জয়েন করিয়েছেন। ঘটনাটা ঘটেছে কি, মিস্টার এর নিচে আপনি প্রথমে যে ব্যক্তিটাকে জয়েনিং করিয়েছিলেন, সেই ব্যক্তি নিচে গিয়ে মিস্টার বি প্লেসমেন্ট হয়ে গেছে। তাহলে এই মিস্টার বি যে প্লেসমেন্টটা হয়ে গেল, মিস্টার বি যে প্লেসমেন্ট হয়ে গেল, মিস্টার বির কাছ থেকে আপনি লেভেল কমিশন কত পার্সেন্ট পাবেন? 4%। আর রেফার কমিশন কত পাবেন? 12%। 12 আর 4 কত হলো? 16%। এইভাবে যতগুলো ব্যক্তিকে আপনি ডিরেক্ট স্পন্সর করবেন, প্রথম ব্যক্তিটার কাছ থেকে 17%, দ্বিতীয় ব্যক্তিটার কাছ থেকে 16%, আবার তৃতীয় ব্যক্তির কাছ থেকে 17%, চতুর্থ ব্যক্তির কাছ থেকে 16%। এইভাবে আমাদের পার্সেন্টেজ গুলো, রেফার কমিশন এবং লেভেল কমিশন গুলো আসবে। এভাবে সর্বোচ্চ 10টা লিঙ্ক আপনার ওপেন হবে। এরপরও যখন আপনি আনলিমিটেড রেফার করতে থাকবেন, এই মিস্টার এ বি সি ডি ই এফ জি এইচ যতগুলো ডাউনে থাকবে, যেখানে সব থেকে কম দূরত্বটা থাকবে আপনার, সেখানে গিয়ে প্লেসমেন্ট গুলো হয়ে যাবে। তো মজার বিষয়টা হলো,
আমি যে বিষয়টা এড়িয়ে গেছি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যে এই যে দ্বিতীয় ব্যক্তিটাকে যখন আপনি জয়েন করালেন, এই দ্বিতীয় ব্যক্তিটাকে জয়েন যে করালেন, আপনি তার কাছ থেকে পেলেন কত? 4% লেভেল কমিশন পেয়েছেন। তাহলে 5% কার কাছে গেল? 5% গেছে এই মিস্টার এর কাছে। এই মিস্টার এ কিন্তু মিস্টার বি কে আনে নাই। মিস্টার এ কেও আপনি এনেছেন, মিস্টার বি কেও আপনি এনেছেন। তো সর্বপ্রথম সিদ্ধান্ত নেওয়ার কারণে মিস্টার এ কি হয়েছে? আপনার সাথে যুক্ত হয়েছে। এরপরে যখন আপনি জয়েনিং করিয়েছেন, যুক্ত করিয়েছেন, ওই মিস্টার এর নিচে প্লেসমেন্ট হওয়ার কারণে মিস্টার এ এখান থেকে 5% কমিশন পাবে। শুধু তাই নয়, এই মিস্টার বি যত বড় টিম করুক না কেন, সে এক থেকে আনলিমিটেড যতগুলা লিঙ্ক তৈরি করুক না কেন, যত ধরনের কমিটি তৈরি করুক, প্রত্যেকটা কমিটি থেকে সেই লেভেল ইনকামটা এনজয় করবে মিস্টার বি, কোনো রকমের কাজকর্ম ছাড়াই। তবে এখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। চমৎকার একটি ব্যাপার। এবার চলুন আমরা পজিশন নিয়ে কথা বলি। পজিশনটা হলো, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি র্যাঙ্ক, রয়্যালিটি, পদ পদবি আছে। এই সেট এক্সচেঞ্জ হাউসেও এফিলিয়েট মার্কেটিং যারা করবে তাদের জন্য পদ পদবি রয়েছে। তো পদ পদবিতে প্রথমে বলা হচ্ছে যে আমরা যদি 8 জন ব্যক্তিকে ডিরেক্ট অ্যাক্টিভ করাই, আমাদেরকে একটা র্যাঙ্ক দেওয়া হবে, যে একটা ছোট্ট র্যাঙ্ক। তবে এই ছোট্ট র্যাঙ্কটাতে আপনি না আসলে পরবর্তী যে বড় র্যাঙ্ক গুলো আছে, গ্লোবাল র্যাঙ্ক গুলো, তো ওই র্যাঙ্ক গুলাতে যেতে গেলে এই র্যাঙ্কটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এই ডিরেক্ট অ্যাক্টিভ বলা হয়েছে যে আপনি যদি 8 জন ব্যক্তিকে আপনার রেফারেল লিঙ্কের থ্রুতে জয়েন করানোর মাধ্যমে 8 জন ব্যক্তিকে $100 উপরে অ্যাসেট কিনেন, কিংবা নগদে $50 সাবস্ক্রিপশন ফি দেওয়ার মধ্য দিয়ে যে কোনো পরিমাণের অ্যাসেট কেনেন, ওগুলোকে অ্যাক্টিভ হিসাবে কাউন্ট করা হবে। এইরকম 8 জন ব্যক্তিকে যদি আপনি ডিরেক্ট স্পন্সর করার মধ্য দিয়ে অ্যাক্টিভ করান, আপনি যে র্যাঙ্কটা পাবেন সেই র্যাঙ্কটার নাম হচ্ছে রিওয়ার্ড হোল্ডার। বেনিফিট কি? আপনি যখন এই রিওয়ার্ড হোল্ডারটা হয়ে যাবেন, রিওয়ার্ড হোল্ডার হলে এই 8 জন ব্যক্তি যত বড় টিম করুক না কেন, আনলিমিটেড ডেপথ লেভেল থেকে আপনি প্রত্যেকটা জয়েনিং থেকে আপনি $2 করে পাবেন। এটা কিন্তু আগে ছিল না, আজকে থেকে এটা লেটেস্ট। আশা করি এই রিওয়ার্ড হোল্ডারের বিষয়টা বুঝে গেছেন। চলুন এবার তাহলে আমরা দেখব যে যারা লিডার, প্রকৃতপক্ষে যারা লিডাররাই কিন্তু কাজ করে। এই লিডারদের জন্য এক্সরসেট এক্সচেঞ্জ হাউস একটা চমৎকার অপশন রেখেছে, যে আপনারা মার্কেটিং করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, গেস্টদেরকে চা কফি খাওয়াবেন, ট্রাভেলিং ফেয়ার থেকে বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে। হ্যাঁ, আপনার মোবাইলের ইন্টারনেট বিল থেকে বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে। তো এই খরচটাও কিন্তু আপনি এক্সরসেট এক্সচেঞ্জ হাউস থেকে নিতে পারবেন। তো এক্সরসেট এক্সচেঞ্জ হাউস বলছে যে গত 15 বছরের নেটওয়ার্ক মার্কেটিং, 20 বছরের নেটওয়ার্ক মার্কেটিং এ যে লিডার গুলো যেভাবে মার্কেটিং করে আজকে মানে কলঙ্কের ছাপ গায়ে লাগিয়েছে, আসলে কে লিডার আর কে লিডার না এটা বোঝা বড় মুশকিল। এই জন্য এক্সরসেট এক্সচেঞ্জ হাউস ক্লাসিফিকেশন করে দিয়েছে যে সত্যি আপনার ভিতরে যদি লিডারের গুণাবলী বা নেতৃত্ব দেওয়ার মানসিকতা থাকে, বা সত্যি আপনি নিজেকে লিডার হিসেবে দাবি করেন, তাহলে এই এক্সরসেটের মার্কেটিং করার মধ্য দিয়ে আপনি মার্কেটিং করে সারা জীবন নিতে পারবেন। সেটা কত বড় ইনকাম, চলুন আমি একটু দেখাই আপনাকে। এটা নিতে গেলে কি করতে হবে? 14 পিপল ডিরেক্ট অ্যাক্টিভ। আমরা যদি এই 14 জন ব্যক্তিকে আমরা আমাদের রেফারেল লিঙ্কের থ্রুতে 14 জন ব্যক্তিকে ডিরেক্ট স্পন্সর করাই বা সিস্টেমের সাথে যুক্ত করি, বা $100 অ্যাসেট কিনাই, অথবা নগদে $50 সাবস্ক্রিপশন ফি বা যে কোনো অ্যামাউন্টের অ্যাসেট কিনাই, সেই ব্যক্তিগুলোকে অ্যাক্টিভ হিসেবে কাউন্ট করা হয়। তো 14 জন ব্যক্তিকে যদি আমরা ডিরেক্ট অ্যাক্টিভ করাই উইদিন 60 ডেজের মধ্যে, এখানে কিন্তু দেখুন কন্ডিশন আছে 60 দিনের মধ্যে, কারণ আপনি লিডার। এটা লিডার ছাড়া সাধারণ পিপল তো পারবে না 14 জন ব্যক্তিকে 60 দিনের মধ্যে করাতে। তো 60 দিনের মধ্যে যদি আপনি করাতে পারেন, আপনি যখন টায়ার হয়ে যাবেন, 14 পিপল ডিরেক্ট অ্যাক্টিভ করার মধ্য দিয়ে আপনাকে একটা আর্নিং পাওয়াতে হবে, যে আর্নিং পাওয়ারটার নাম হচ্ছে টায়ার অথবা টাইমার। এটা 60 দিনের মধ্যেই আপনাকে 14 জন ব্যক্তিকে ডিরেক্ট স্পন্সর করতে হবে। করলে আপনার বেনিফিটটা কি? এই 14 জন ব্যক্তির ডাউনে, এই 14 জন ব্যক্তি যত বড়ই কমিউনিটি তৈরি করুক না কেন, আপনি প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে $6 করে পেয়ে যাবেন। এটা কত বড় ইনকাম হতে পারে? 14 জন ব্যক্তি যদি এক মাসে 2টা করে লোককেও এই সিস্টেমের সাথে যুক্ত করায়, 28টা হয়ে যায়। 28 গুণন 6 দেন, কত ইনকাম হয় দেখুন। অন্য অন্য ইনকাম গুলো তো আছেই। এই আমরা মার্কেটিং কস্টটা আমরা এই পদ্ধতিতে নিতে পারি সারা জীবনের জন্য। চলুন তাহলে এবার আমরা মূল যে ক্লাব আছে, সরি, মূল যে আমাদের র্যাঙ্কটা আছে, ফিনান্সিয়াল হওয়ার যে র্যাঙ্কটা, সে র্যাঙ্কটা হচ্ছে ডিটারমাইন্ড গ্লোবাল ফান্ড রিসিভ। আপনি যখন ডিটারমাইন্ড হবেন, একটু মনোযোগী হন, এই জায়গাটাতে যদি সবাই ফোকাস রাখেন, আমি বিশ্বাস করি
আপনাদের অর্থনৈতিক যে সমস্যাগুলো, যেই সমস্যাগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের বিগত দিনগুলো অতিবাহিত করেছি বিভিন্ন কনসেপ্টের সাথে, বছরের পর বছর, বছরের পর বছর, যুগ যুগ পার করে দিলেও আমাদের নেটওয়ার্কিং এর নেতৃত্ব আমরা দিয়েছি ঠিকই, কিন্তু আমরা আমাদের প্রাপ্যতা খুঁজে পাইনি। দ্য এক্সরসেট বলছে যে এত কাঠঘর আপনাকে পোহাতে হবে না। ডিটারমাইন্ড হওয়া আগে যেই পরিমাণ কঠিন ছিল, এখন এটাকে এত স্মুথ করে দেয়া হয়েছে সফট আপডেটিং এর মাধ্যমে, শর্ত শিথিল করার মাধ্যমে। চলুন আমরা সেটা দেখে নিই। ডিটারমাইন্ড হলে একজন ব্যক্তি কত ইনকাম করতে পারে। নর্মালি আপনারা জানেন যে বর্তমানে যারা ডিটারমাইন্ড আছে, 700 থেকে $800 প্লাস মাইনাস তারা ইনকাম করছে। তার মানে 80,000 টাকা থেকে 1 লাখ টাকার মতো ইনকাম করছে। কতদিন কাজ করে? 3 মাস করার মধ্য দিয়ে করছে। কিন্তু তখন সেই সময় হিউজ পরিমাণ কন্ডিশন ছিল, সেই কন্ডিশন ভেদ করেও কিন্তু ডিটারমাইন্ড হয়েছে। আর এখন যে ডিটারমাইন্ডের কন্ডিশন দেওয়া হয়েছে একেবারে স্মুথ। ইম্প্যাক্ট একটি রুলস রিকগনিশন এখানে দেওয়া হয়েছে, সেটা বিষয়ে আমি এখন একটু আলোচনা করব। যে ডিটারমাইন্ড হতে গেলে কি শর্ত দেওয়া হয়েছে। বলা হয়েছে 8 রিওয়ার্ড হোল্ডার 6 লিঙ্ক। এটা হচ্ছে গতানুগতিক পদ্ধতি, মানে সর্বশেষ যে পারবে না এটা তাদের জন্য। আপনি কত সময় নিয়ে করেন করেন, কোনো অসুবিধা নেই। সেইটা বলছে যেটা আগে ছিল, যেটা আগে ছিল সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। আর বর্তমান যেটা কাস্টমাইজ করা হয়েছে, আমি নেক্সট স্লাইডে সেটা আলোচনা করব। একজন ব্যক্তি 5টা পদ্ধতিতে ডিটারমেন্টে যেতে পারবেন। আপনার যেটা ভালো লাগে, যেই রুলসটা ভালো লাগে, আপনি সেই রুলস অ্যাপ্লাই করে আপনি ডিটারমেন্ট হতে পারবেন। তার ভিতরে বিগত দিনের যে রুলস, সেখানে বলা হচ্ছে 6 লিঙ্ক, যে কোনো 6টা লিঙ্ক থেকে 8টা রিওয়ার্ড হোল্ডার। তাহলে একজন রিওয়ার্ড হোল্ডার হওয়ার শর্ত কি ছিল? 8 জন ব্যক্তিকে যদি আমরা ডিরেক্ট এই সিস্টেমের সাথে যুক্ত করি, তাহলে আমরা রিওয়ার্ড হোল্ডার হব। তাহলে 6টা লিঙ্ক থেকে যদি 8টা রিওয়ার্ড হোল্ডার আমরা তৈরি করতে পারি, আমরা কি হয়ে যাব? ডিটারমাইন্ড হয়ে যাব। ডিটারমাইন্ড হয়ে গেলে আমরা কি পাবো? এই যে দেখুন 7.15%, তার মানে $3.57। এই $3.57 এটা হচ্ছে গ্লোবাল ফান্ড। সারা পৃথিবী জুড়ে বিশ্বের 35টি দেশে এখন এক্সারসেট, এক্সচেঞ্জ হাউস, এক্সারএসটি অ্যাসেট নিয়ে এফিলিয়েট মার্কেটিং কাজ চলছে। তার মানে এই সারা পৃথিবীর 35টা দেশ মিলে যদি আমি বলি, সারা মাসে 1000 আইডি অ্যাক্টিভেশন হয়েছে, তার মানে কত হবে? $3570। আর যদি ডিটারমাইন্ড একজন থাকে, ওই একজনে $3570 পাবে। প্রতি মাসের প্রথম তারিখ সকাল 11টার পরে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমি ব্যক্তিগতভাবে আমি এখান থেকে 4 মাস থেকেই আমি তাই দেখছি। এখানে যদি ডিটারমাইন্ড হয় 2 জন, তাহলে 2 জন এই $3570 সমান ভাগে পেয়ে যাবে। যদি 4 জন থাকে 4 জনের সমান ভাগে পেয়ে যাবে। 5 জন থাকে 5 জনে, যতজন ডিটারমাইন্ড থাকবে ততজনের সমান ভাগে এটা বন্টন পেয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এই ডিটারমাইন্ড র্যাঙ্কে আসার মধ্য দিয়ে কি ঘটনাটা ঘটে? একজন ব্যক্তি ফিনান্সিয়ালি ফ্রিডম হয়। কিভাবে হয় আমি বলি। আমি এখানে কাজ করেছি অনলি 3 মান্থ। 3 মাসের মাথায় যে আমি ডিটারমাইন্ড র্যাঙ্কটা অর্জন করি। তাহলে ডিটারমাইন্ড র্যাঙ্কে অর্জন করার মধ্য দিয়ে আমার আগস্ট মাসের প্রথম তারিখ ইনকাম ছিল 503, তারপরে ছিল 401, তারপরে ছিল 414, তারপরে ছিল দিস মান্থে $420। আর মাত্র 7 দিন বাকি আছে। 7 দিন পরে আবার এই ডিটারমাইন্ড কমিশনটা ইনশাল্লাহ এনজয় করব। তাহলে প্রতি মাসে যে ইনকামটা আসতেছে আজকে পর্যন্ত, আমি বলি আপনাকে, আমি জানি না যে এই নভেম্বর মাসের ইনকামটা কত আসবে। আমি ধরে নিলাম মিনিমাম 430, এটা নিচে হতেই পারে না। 430 এর ঊর্ধ্বে আসবে, নিচে আসবে না। তো 430 যদি আসে, তাহলে এই মাসে এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে, এই মাসে এখন পর্যন্ত আমার ইনকাম কত দাঁড়িয়েছে জানেন? রেফার কমিশন, লেভেল কমিশন, বাইসেল কমিশন, অন্যান্য কমিশন সবগুলো মিলে, টাইম কমিশন মিলে এখন পর্যন্ত আর্নিং হয়েছে প্রায়, এখনো 7 দিন বাকি আছে, সেটার সাথে যদি আরো 430 যোগ করি কত হয়? হ্যাঁ, কত হয় বলুন? 8, 6, $687, প্রায় $700 মতো আর্নিং হবে। একটা নর্মালি একজন ব্যক্তি ডিটারমেন্টে আসলে যদি এই ইনকামটা প্রতি মাসে ইনকাম হয়, $687 দাম কত? প্রায় 80-85 হাজার টাকা। 80-85 হাজার টাকা আপনার জন্য কি যথেষ্ট নয়? কি এমন বাইন্ডিংস দেওয়া হয়েছে এখানে, এত চমৎকার স্মুথনেস দেওয়া হয়েছে। একজন ব্যক্তি যে সত্যিকার অর্থে এখানে এফিলিয়েট করার মধ্য দিয়ে 1 লাখ টাকা কাছাকাছি প্রতি মাসে আর্নিং করতে পারে, আমি তো তার জ্বলন্ত প্রমাণ। আরো একজন ডিটারমাইন্ড আমাদের বাংলাদেশে আছে এবং এই মাসে আরো 2 জন ডিটারমাইন্ড বেরোচ্ছে। আগামী মাসে আরো
আমি দেখতে পাচ্ছি আমার টিমে আরো 4 জন ডিটারমেন্ট বের হবে। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি স্পেশালি যে ইনশাল্লাহ দেখবেন আগামী মাসে আমি আলমগীর হোসেন আপনাদের মাঝে ঘোষণা দিতে পারবো যে আমি ক্লাব ওয়ানে পৌঁছাতে পেরেছি। তো চলুন, এই ডিটারমাইন্ডের যে ইনকামের ব্যাপারটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আসলে ডিটারমাইন্ডটা হলে কোন অবস্থানটাতে যাওয়া যায়, যে আর্নিংটা কখনো বন্ধ হবে না ইনশাআল্লাহ। এটা ডে বাই ডে আরো ইনক্রিজ হবে, কখনো ডিক্রিজ হওয়ার সুযোগ নাই। যেমনি করে অ্যাডকেপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট অলওয়েজ টাইম প্রাইস ইনক্রিজ করে, ডিক্রিজ হয় না, তেমনি করে যারা ডিটারমাইন্ড র্যাঙ্ক অর্জন করে তাদের ইনকামটাও এভরি মান্থ ইনক্রিজ হয়, ডিক্রিজ হওয়ার কোনো সুযোগ নেই। তো এই ডিটারমাইন্ডটা আপনি 5টা ওয়েতে হতে পারবেন। 5টা আপনি পিডিএফটাকে ভালোভাবে অনুসরণ করবেন, আশা করি অ্যান্সার গুলো পেয়ে যাবেন। তারপরও আমি আপনাকে এক্সপ্লেন করছি। 5টা অপশন দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে নাম্বার 1 4 রিওয়ার্ড হোল্ডার। আপনি যদি যে কোনো 4টা লিঙ্ক থেকে 4টা রিওয়ার্ড হোল্ডার তৈরি করতে পারেন উইদিন 90 ডেজ, 90 দিন। কথাগুলো মনে রাখবেন বা পিডিএফটাকে ভালোভাবে অনুসরণ করবেন। 90 দিনের মধ্যে যদি আপনার যে কোনো 4টা লিঙ্ক থেকে 4টা রিওয়ার্ড হোল্ডার তৈরি করতে পারেন, আপনি ডিটারমাইন্ড হয়ে যাবেন। নাম্বার 2 তে বলছে 3 রিওয়ার্ড হোল্ডার, 3 লিঙ্ক, যে কোনো 3টা লিঙ্ক থেকে 3টা রিওয়ার্ড হোল্ডার যদি 60 দিনের মধ্যে আপনি তৈরি করতে পারেন, আপনি ডিটারমাইন্ড হয়ে যাবেন। এর বাইরেও আরো 3টা অপশন দেওয়া হয়েছে। সেই 3টা অপশন কি? আপনি যদি কোনো রিওয়ার্ড হোল্ডার তৈরি না করেও 32খানা ডিরেক্ট স্পন্সর করে দেন 60 দিনের মধ্যে, আপনি ডিটারমাইন্ড হয়ে যাবেন। নাম্বার 4-এ দেখতে পাচ্ছি কোনো প্রকার রিওয়ার্ড হোল্ডার তৈরি না করেও আপনি যদি 40টা ডিরেক্ট স্পন্সর করে দেন 90 দিনের মধ্যে, আপনি ডিটারমাইন্ড হয়ে যাবেন। নাম্বার 5, আপনি যদি 72টা ডিরেক্ট স্পন্সর করতে পারেন আনলিমিটেড টাইম, যে এটার জন্য কোনো টাইম বান্ডিংস নাই, 72খানা ডিরেক্ট স্পন্সর যদি করতে পারেন, কতদিনে করেন আপনি ধরেন 1 বছরে করেছেন, 1 বছরে 72টা করে ফেলেছেন, আপনার টিমে কোনো রিওয়ার্ড হোল্ডার নাই, বাট আপনি 72 ডিরেক্ট স্পন্সর করেছেন, আপনি ডিটারমাইন্ড হয়ে যাবেন। এখন আসেন, কোন সেক্টরটা আপনার জন্য বেটার, কোনটা আপনি অপশন চুজ করতে চান, যে পদ্ধতির মধ্য দিয়ে আপনি ডিটারমাইন্ডে পৌঁছে যেতে পারেন, গ্লোবাল ফান্ডে পৌঁছে যেতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথাই বলবো, এখানকার সব থেকে সহজ এবং অ্যাট্রাকটিভ উপায় হচ্ছে এই 60 ডেজের মধ্যে 3টা লিঙ্ক থেকে 3টা রিওয়ার্ড হোল্ডার বের করবেন, আপনার কমিউনিটি তৈরি হবে, কমিউনিটি গ্রোথ হবে, আপনার আর্নিং কোনো সময়ের জন্য বন্ধ থাকবে না। আমার কাছে মনে হয় যে এটা সব থেকে বেটার। আপনার কাছে যেটা পছন্দ মনে হবে আপনি সেটা নিয়ে করবেন। আশা করি ডিটারমাইন্ডে আসার 5টা অপশন আপনাদের সামনে আমি উন্মুক্ত করতে পেরেছি। এবার চলুন পজিশন অ্যাচিভমেন্ট। এখানে আমাদের 3টা ক্লাব আছে। আমি প্রথমে বলেছিলাম যে ক্লাবে 20% বন্টন হয়। ক্লাবে আসতে গেলে কি করতে হবে? ক্লাব হচ্ছে একটা বড় র্যাঙ্ক, যেখানে আসার শর্ত হলো যে কোনো 5টা লিঙ্ক থেকে 6টা ডিটারমাইন্ড আপনার লাগবে। আপনি ডিটারমাইন্ড হয়েছেন, আপনি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করেন, তাহলে আপনার টিম মেম্বাররা কি, আপনার অ্যাসোসিয়েটরা কি ডিটারমাইন্ড হবে না? অবশ্যই হবে। তারা যখন ডিটারমাইন্ড হয়ে যাবে, এরকম 5টা লিঙ্কে 6টা ডিটারমাইন্ড হয়ে যাবে, বা 6টা লিঙ্কে 6টা ডিটারমাইন্ড হয়ে যাবে, আপনি হয়ে যাবেন ক্লাব ওয়ান। ক্লাব ওয়ান হওয়ার সাথে সাথে এই এক্সরসেট এক্সচেঞ্জ হাউস থেকে ফিক্সড পার মান্থ আপনি $150 করে এখান থেকে স্যালারি পাবেন। এবং এই ক্লাব ওয়ানে আসার পর আপনার মিনিমাম, এখন তো ডিটারমাইন্ড হোল্ডারে তো $700 ইনকাম করে, যখন আপনি ক্লাবে আসবেন আপনার মিনিমাম দেখবেন মিনিমাম $2000 পার মান্থ, $2000 থেকে এর উপরে, এর নিচে নয়, আপনি এই ক্লাব ওয়ানে আসলে ইনকামটা নিতে পারবেন। এই ক্লাব ওয়ানের ব্যাপারটা গেল। এখন আমরা আসবো ক্লাব টুতে। ক্লাব টুতে কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং ক্রাইটেরিয়া গুলোকে একটু দেখে নেই। তো আপনি ক্লাব ওয়ান হয়েছেন, আপনার টিমের মেম্বারও ক্লাব ওয়ান হবে। আপনি যখন মাসে 2-2.5 লাখ 3 লাখ টাকা ইনকাম করবেন, তা আপনার আপনার টিমের মেম্বারও অবশ্যই চাইবে যে আমি ক্লাব ওয়ানে যাই। এখানে তো স্ব ব্যক্তিকে লাগে না, এখানে বুদ্ধিমত্তা সম্পন্ন, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষেরাই এই জায়গাটাতে আসতে পারবে। খুব বেশি জানে এরকম ব্যক্তি এই জায়গাতে আসতে এখন পর্যন্ত পারেনি। খুব কম জানে যারা রিসার্চ করেছে, যারা জেনেছে, যারা বুঝেছে, যারা অ্যানালাইসিস করেছে, তারা এই জায়গাগুলোতে আসবে, এটা আমার বিশ্বাস। তো ধরুন এখানে বলছে যে আপনি ক্লাব ওয়ান আছেন, আপনার টিমের মেম্বাররা যখন ক্লাব ওয়ান হয়ে যাবে, কয়টা লিঙ্ক থেকে? 5টা লিঙ্ক থেকে 6টা ক্লাব ওয়ান তৈরি হয়ে গেলে আপনি ক্লাব টুতে চলে যাবেন। বেনিফিট কি? তখন আর আপনার $150 স্যালারিও থাকবে,
আবার $500 স্যালারি থাকে। ক্লাব ওয়ানের ওই $150 স্যালারি থাকছে, আবার ক্লাব টুতে এসে $500 স্যালারি স্টার্ট হয়ে গেল। এখানে আসলে আপনার মিনিমাম $2000 প্লাস উপর থেকে শুরু করে $10,000 পর্যন্ত আপনার পার মান্থ এখান থেকে আর্নিং আসবে ক্লাব টুতে আসলে। $10,000 স্যালারি মানে, $10,000 ইনকাম মানে প্রায় 12-12.5 লাখ টাকা। কতদিন কাজ করবেন এখানে? যদি মনোযোগ দিয়ে কাজ করেন, আমি মনে করি যেটা 6 মাসের বেশি সময় লাগার কথা নেই ক্লাব টুতে আসার। বর্তমান যে কন্ডিশন, যে টার্মস এন্ড কন্ডিশনটা ক্রিয়েট করা হয়েছে, বর্তমান যে অপরচুনিটি দেওয়া হয়েছে, যে র্যাঙ্কে আসার জন্য যে চমৎকার কম্বিনেশন দেওয়া হয়েছে, এটাতে 6 মাসের বেশি লাগার কথা নয়। তো আমরা ক্লাব টুর ব্যাপারটা জানলাম, আমরা এবার ফাইনাল ক্লাব সম্পর্কে জানবো। ফাইনাল ক্লাব, ক্লাব থ্রিতে আসার জন্য যে কোনো 5টা লিঙ্ক থেকে 6টা ক্লাব টু যখন আপনার তৈরি হয়ে যাবে, আপনি হয়ে যাবেন ফাইনাল ক্লাব থ্রি। এই ক্লাব থ্রিতে আসলে একটা টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, দেখুন তারা কি বলছে, যে এশিয়া জোনে ইন্টারন্যাশনাল অফিস অ্যান্ড 2 এয়ার টিকেট এভরি ইয়ার। প্রতি বছরে আপনার নিজের দেশে যাতায়াতের জন্য 2টা এয়ার টিকিট পাবেন, এবং এশিয়া প্যাসিফিক জোনের যে কোনো দেশে তারা আপনাকে অফিস করতে বলবে 9টা থেকে 5টা। আপনি অফিস করলেই কেবলমাত্র $10,000 করে স্যালারি আপনি পাবেন, যদি অফিস না করেন পাবেন না। কিন্তু মজার বিষয় হলো, এই ক্লাব থ্রিতে আসলে আপনার নর্মালি আপনার আর্নিং থাকবে $70,000 থেকে $1,00,000। যখন আপনি এই আর্নিংটা করবেন, আপনার 80 লাখ থেকে 1 কোটি টাকা যদি পার মান্থ এই ক্লাব থ্রি থেকে আপনার ইনকাম অপরচুনিটি তৈরি হয়ে যায়, আপনি $10,000 স্যালারির জন্য জবটা নাও করতে পারেন, আবার করতেও পারেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার স্বাধীনতা। আশা করি এফিলিয়েট মার্কেটিং এর বিষয়গুলো আমি আপনাদের সামনে উন্মোচন করতে পেরেছি। এইবার আমি আপনাদেরকে বলবো, স্লাইডের শুরুতে আমি বলেছিলাম যে 0.10% ট্রেডিং কমিশন, গ্যাস ফি থেকে এক্সরসেট এক্সচেঞ্জ হাউস যে কমিশনটা বন্টন করে, সেটা কত বড় ইনকাম অপরচুনিটি হতে পারে সেই বিষয়টা একটু এক্সপ্লেন করব। খুবই মনোযোগী হবেন। কেরিয়ার নিয়েই আমরা চিন্তা করি ভাই, আমাদের শর্ট জীবন, আমরা হয়তো 60 বছর, 65 বছর, 70 বছর বাঁচবো, কিন্তু এই সময়ের মধ্যে যদি আমরা এমন একটা কৃতিত্ব তৈরি করে যেতে না পারি, এই জীবন অর্থহীন, মূল্যহীন। টাকার পিছনে দৌড়াবেন, ইবাদত হবে না। সারা দিন অক্লান্ত পরিশ্রম করছেন, ইবাদত হবে না। তাহলে ইবাদতটা আপনি কখন করবেন? যেটার জন্য সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়াতে পাঠালো, সেটা কখন করবেন? সন্তানদেরকে সুশিক্ষিত কবে করবেন? সন্তানদেরকে সমান মর্যাদায় কবে রাখবেন? কবে তাদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম ঘোষণা করবেন? সকাল 8টা 5টা অফিস করলেই হবে? ব্যবসার পিছনে সারাদিন ব্যস্ত থাকলে হবে না। একটা সময় আমাদের এমন এক টাইম ফ্রিডম দরকার আছে, ফিনান্সিয়াল ফ্রিডম দরকার আছে প্রত্যেকটা ব্যক্তির জীবনে। সেটা নেটওয়ার্কিংই সম্ভব। আর সেটা যদি বিশ্বসেরা প্রযুক্তি, বিশ্বসেরা কারেন্সি এক্সারস্টির মধ্য দিয়ে হয়, এক্সরসেটের মতো একটা মাদার এক্সচেঞ্জ হাউসের মধ্য দিয়ে হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন ট্রেডিং কমিশনটা কিভাবে দিচ্ছে আমরা একটু দেখে নিই। এই আপনি এখান থেকে এফিলিয়েট করে যত আর্নিং করবেন, সমস্ত আর্নিং আপনি ইনস্ট্যান্ট উইথড্র করে ক্যাশ করে খেয়ে ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এক্সরসেট এক্সচেঞ্জ হাউস আপনার নীরবে নিভৃতে আপনার ক্যারিয়ার তৈরি করছে। কিভাবে দেখুন, এখানে বলছে যে আপনি অবৈধ কনসেপ্ট গুলোকে 1 মাস করে যদি 3,000-এর একটা ট্রেডার টিম তৈরি করতে পারেন, ধরুন আপনি 3 বছরে করেছেন, 3 বছরে করেছেন, 4 বছরে করেছেন, 3,000 ম্যানের একটা টিম তৈরি করেছেন। প্রত্যেকটা ব্যক্তি যদি $100 করে অ্যাসেট কেনে, নর্মাল একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, যদি $100 অ্যাসেট কেনে, তো অ্যাসেট পাবে কত? 7,000 অ্যাসেট পাবে। তাহলে এই 3,000 ব্যক্তি যদি 7,000 করে অ্যাসেট কিনে 2,10,00,000 এক্সারএসটি অ্যাসেট হয়ে যায়, এটা কি আপনি একা কিনতে পারবেন? সম্ভব? অসম্ভব, এটা কখনোই সম্ভব নয়। সেই পরিমাণ অর্থ আমাদের নেই। আর যদি থাকতো তাহলে আমাদের এফিলিয়েট মার্কেটিং করতে হতো না। যাদের কোটি কোটি টাকা আছে তারা এখানে আসেনি। তো যদি আমরা এই 3,000 ব্যক্তির একটা টিম তৈরি করতে পারি, তারা যদি প্রত্যেকে $100 এক্সারএসটি অ্যাসেট কেনে, ধরুন 7,000 এক্সারএসটি হবে। এভাবে 3,000 ইন্টু কত? 7,000, তার মানে 2,10,00,000 এক্সারএসটি। এই 2,10,00,000 এক্সারএসটি আপনি কিনেছেন, এটা এক্সরসেট এক্সচেঞ্জ হাউসকে কিন্তু দান খয়রাত করে দেননি। এটার দাম বেড়ে গেলে আপনি যে কোনো সময় বিক্রি করে দিয়ে ক্যাশ করে নিয়ে চলে যাবেন। সেই ক্যালকুলেশনটা দেখেছে যে 2,10,00,000 এক্সারএসটি যদি $100 এসে, ধরুন 6 বছরে এটা $100 গেছে, 7 বছরে যে $100 গেছে, এই 3,000 ব্যক্তি কি করবে? এই 2,10,00,000 অ্যাসেট সেল করে দেবে। ঘটনাটা কি ঘটবে?
$210 কোটি হবে যদি $100 সেল করে দেয়। $210 কোটি। এই $210 কোটি 0.10% আপনি পাবেন। কত পাবেন? $21 লাখ। আমি $100 ধরলে 21 কোটি টাকা। যদি এটার অর্ধেকও হয় আপনার আগামী 3 বছর, 4 বছর, 5 বছরে ধরলাম আপনার টিম হয়েছে মাত্র 1500 মেম্বারের টিম হয়েছে, তারপরও তো আপনি এখান থেকে 21-এর অর্ধেক 10.5 কোটি 11 কোটি টাকা তো আপনার এখান থেকে আসতেছে। ভাই, যেখানে আমরা সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম দেখার স্বপ্ন দেখতে পারি না, সেখানে একটা কমিউনিটি বিল্ড করার মধ্যে দিয়ে শুধুমাত্র 0.10%, শুধুমাত্র 0.10% এই গ্যাস ফি কমিশনটা কত বড় ইনকাম হতে পারে সেটা এখানে একবার অ্যাসেট কিনেছে আর একবার অ্যাসেট বিক্রি করেছে, এই ফান্ডার মধ্য দিয়েই এই ইনকামটা আপনার জীবনে আসতেছে যারা কমিউনিটি বিল্ড করবেন। এইবার আসেন, ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন এক্সচেঞ্জ হাউসে আমরা দেখেছি ফিউচার ট্রেডিং হয়। তো এটাও যেহেতু একটা এক্সচেঞ্জ হাউস, এই জগতে এই কারেন্সি তো ফিউচার ট্রেডিং আসবে, এখানেও একাধিক এক্সচেঞ্জ হাউস আসবে, একাধিক কারেন্সি আসবে। তো এই জগতেও কিন্তু ফিউচার ট্রেডিংটা হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যদি আপনার 2000-এর অ্যাক্টিভ ট্রেডারের টিম থাকে, প্রত্যেকটা ব্যক্তি যদি দৈনিক 5টা বাই এবং 5টা সেল করে, তারা যদি মিনিমাম, একটা ট্রেডার কিন্তু কখনোই $200 ডিপোজিট করে ট্রেড করে না, সেটা যেই হোক না কেন, দেখবেন 500, 1000, 2000, 5000, 10,000 এরকম হাই হাই অ্যামাউন্ট দিয়ে তারা কিন্তু ফিউচার ট্রেডিং গুলা করে, বিভিন্ন লেভারেজে ট্রেডিং গুলো করে। তাহলে 5টা বাই যদি ধরেন, এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে $200 ডিপোজিট করে একটা ট্রেডার যদি 5টা বাই করে $1000 একটা ট্রানজেকশন ভলিউম দাঁড়িয়ে যায়। আর যদি 5টা সেল করে $200-এরই, তাহলে $1000 ট্রানজেকশন ভলিউম দাঁড়ায়। টোটাল ভলিউম কত? 1000, 1000, 2000। এই $2000-এরই 0.10%, অর্থাৎ $2 পার ইউজার থেকে আপনি পাবেন। আর যদি 2000 ব্যক্তি ঘটনাটা ঘটায় প্রতিদিন, 2000 ব্যক্তি $200 ডিপোজিট করে 5টা বাই 5টা সেল করে নর্মালি, ঘটনাটা কি ঘটবে? 2 × 2000, তার মানে $4000 পার ডে। মাসে কত দাঁড়াবে? 4000 × 30, $1,20,000। এই 0.10%, এই যে কমিশনটা গ্যাস ফি থেকে আমাদেরকে বন্টন করে আমাদের 10 জেনারেশনে, সেই ইনকামটা আমরা দেখলাম এখানে এসে যে $1,20,000 পার মান্থ, তার মানে 1.5 কোটি টাকা শুধু এই পার্সেন্টেজ থেকে আমরা নিতে পারি। আমি বলেছিলাম যেটা শুধু ইনকাম না, এটা ইনকামের মহাসমুদ্র। এটা আপনাকে একবার দুইবার দেবে না, এটা আপনাকে এগেইন এন্ড এগেইন লাইফ টাইম আপনি এই সিস্টেম থেকে কমিউনিটি বিল্ড করার কারণে, এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেটকে নিয়ে কাজ করার কারণে, প্রচার প্রসার করার কারণে, বৃহৎ কমিউনিটি তৈরি করার কারণে এই অপরচুনিটি আপনি লাইফ টাইম ধরে এনজয় করবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কতটুকু স্বপ্ন দেখেছেন, কতটুকু স্বপ্ন নিয়ে, কতটুকু আশা নিয়ে আপনি এখানে এসেছেন, কতটুকু আশা নিয়ে বিগত দিনে কত কনসেপ্ট আপনি গিয়েছেন, সেটার সাথে এটাকে তুলনা করলে এটাও আপনার জীবন থেকে হারিয়ে যাবে নিশ্চিত। পুরনো অতীতের গ্লানিগুলোকে, হতাশাগুলোকে মুছে ফেলে দিন, একটি বাক্সে ওখানে জমা দিয়ে দিন। ওই বাক্স আর কখনই খুলবেন না। নতুন করে, নতুন সূচনা নিয়ে, নতুন লক্ষ্য নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান। সফলতা আপনার কাছে, সফল আপনাকে করবেই করবে এক্সরসাইজ, যদি আপনার মানসিকতা, যদি আপনার সেই মেন্টালিটি, সেই প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা আপনি নিতে পারেন। চলুন এবার একটু আমরা এডিশনাল ইনফরমেশন জেনে নিই। অনেকেই বলে থাকেন যে এখানে কি সেকেন্ড কোন এক্সচেঞ্জ হাউস আসবে কিনা। অবশ্যই আসবে। আমরা ক্রিপ্টোকারেন্সিতে দেখেছি রাতারাতি বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ হাউস তৈরি হয়ে যায়, রাতারাতি বিভিন্ন ধরনের কারেন্সি তৈরি হয়ে যায়। এই অপপ্রচার, অপব্যবহারগুলো যে ক্রিপ্টো জগতে হয়েছে, সেগুলোকে রোধ করেছে এনক্রিপ্টেড কারেন্সির মাদার এক্সচেঞ্জ হাউস এক্সরসেট। তারা কি করেছে, তারা কি বলেছে জানেন? এখানেও সেকেন্ড এক্সচেঞ্জ হাউস আসবে, সেকেন্ড কারেন্সি আসবে, সেকেন্ড অ্যাসেট আসবে। সেটা কাদের মাধ্যমে আসবে? বলা হয়েছে আপনার যদি 25,000 ইউজারের একটা টিম তৈরি করতে পারেন, অ্যাক্টিভ ট্রেডারের টিম তৈরি করতে পারেন 25,000, তাহলে ইউ উইল গেট এক্সচেঞ্জ হাউস অ্যান্ড এনক্রিপ্টেড মার্কেট। একটা এনক্রিপ্টেড মার্কেটে আপনাকে কি করবে? একটা এক্সচেঞ্জ হাউস তৈরি করে দেবে। যদি আপনি চান, সুযোগ আছে, যদি আপনি চান, সুযোগ আছে, আপনাকে একটা এক্সচেঞ্জ হাউস এবং একটা এনক্রিপ্টেড কারেন্সি তৈরি করে দেবে। আপনি কি করবেন? ওয়ান অ্যাসেট অফ এনক্রিপ্টেড কারেন্সি, এনক্রিপ্টেড মার্কেট। আবার কি বলছে? ইউএসএ অফিস উইথ লাইসেন্স। আমেরিকাতে আপনি অফিস লাইসেন্স ও অফিস করে দেবে। ওখানে বসে আপনার 25,000 কমিউনিটি সারা বিশ্বে আপনার সেকেন্ড কারেন্সি আপনি প্রচার প্রসার করতে পারবেন। তাহলে এখানে এই জায়গাটা আমাদেরকে কি শিক্ষা দিল?
আমরা কি বুঝলাম? ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনকুব, বিল গেটস বিশ্বের শীর্ষ ধনকুব, আদানি গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, তাদের মিলিয়ন মিলিয়ন ডলার আছে, তারা চাইলেই এনক্রিপ্টেড মার্কেটে একটা সেকেন্ড এক্সচেঞ্জ হাউস বানাতে পারবে না। সেকেন্ড এক্সচেঞ্জ হাউস বানাতে গেলে তার শর্ত কি, 25,000 ইউজার লাগবে। বস্তুনিষ্ঠ ওয়ার্ল্ড তৈরি করতে গেলে এটার কোনো বিকল্প নেই। আশা করি এই আলোচনা সেশনে প্রত্যেকটা বিষয় আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইলিয়াস স্যার, রানা স্যার কি অ্যাভেলেবল আছেন? জি, আলমগীর কন্টিনিউ প্লিজ। মার্কেটিং সেশনটা নিয়ে আলোচনা করেছেন। আমি আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, অনেকটা সময় নিয়েও আলোচনা করেছেন। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে মার্কেটিং সেশন সম্পর্কে বা মার্কেটিং এর বিষয়টা সম্পর্কে বা টেকনোলজিক্যাল বিষয়ে বা কোনো কিছু জানার থাকে, কোনো কিউরিওসিটি থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন, হ্যান্ড আপ করতে পারেন। যখন কারো কোনো প্রশ্ন থাকলে যদি হ্যান্ড আপ করেন, আমরা আপনাকে আনমিউট করে দিব, আপনারা প্রশ্ন করতে পারবেন। জি, রানা ভাই কি আছেন? যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নটা নিতে চাই এবং ওগুলো একটা যুক্তির অ্যান্সার আপনারা পাবেন বলে আমরা বিশ্বাস রাখি। জি, যদি সেটা না থাকে আমরা একজনের কথা নিব, কথা শুনবো, দেখি যে আমরা কতটুকু কি করতে পারতেছি বা আমাদের পরিকল্পনা কি, কতটুকু আগাইতে পারলাম, আমরা সেটা জানবো। আমাদের জন্য নতুন রিওয়ার্ড হোল্ডারের কাছ থেকে কিছু কথা শুনবো যে আজকে আমাদের রিওয়ার্ড হোল্ডার হয়েছেন শওকত হোসেন স্যার। শওকত স্যার কি আছেন? আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। জি, শওকত স্যার, আসসালামু আপনি আলাইকুম হ্যাঁ, রহমতুল্লাহি আপনি এটা বলবেন এবং আপনার পরিকল্পনাটাও বলবেন, যেহেতু আপনি আজকে রিওয়ার্ড হোল্ডার হয়েছেন। আপনার পরবর্তী র্যাঙ্কের পরিকল্পনাটা কি আর আপনার অনুভূতিটা, বর্তমানে অনুভূতিটা কি? জি, আমাকে ক্লিয়ার শোনা যায়? জি শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। প্রথমত আহ, ইলিয়াস হোসেন স্যারকে আমি ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এস এম শওকত হোসেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা থেকে একজন প্রাইমারি শিক্ষক বলছিলাম। আমার প্ল্যান পরিকল্পনা তো আমি আহ, একটানা কাজ করেই ক্লাব ওয়ানে যেতে চাই, কিন্তু আসলে আমাদের তো সাংসারিক জীবন এবং এই জীবনের সাথে সবাই জড়িত, বাবা মা, ফ্যামিলি সহ, সন্তান সহ, এবং আমি যেহেতু একটা সার্ভিস হোল্ডার, সুতরাং এগুলোর পেরেশানিতে হয়তো বা আমার দেরি হচ্ছে, কিন্তু আমার ওই নির্দিষ্ট লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাবো। হ্যাঁ, এর মধ্যে সবচাইতে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, যার কথা স্মরণ না করলেই না, আলমগীর হোসেন স্যার। উনি আমাকে পরতে পরতে সহযোগিতা করে আসতেছেন। হয়তো বা আমি আরো কিছুদিন পরে হইতাম রিওয়ার্ড হোল্ডার বা টিমার, এরকম টাইমার, কিন্তু ওনার এই নার্সিং এ আমি আজকে রিওয়ার্ড হোল্ডার হইলাম, আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি অন্তত পক্ষে ডিটারমাইনটা হইতে পারি। আহ, এইটুকুই আমার বলা। আর মিটিং শুনে আমি কখনো কখনো চিন্তা, মানে স্বপ্নের সাগরে ভাসি যে কবে ক্লাব থ্রিতে যাইতে পারবো ইনশাআল্লাহ। যদিও আমার ক্লাব ওয়ান নিয়ে স্বপ্ন ছিল, কিন্তু এখন স্বপ্নটার একটু আহ প্রসারতা বা হয়েছে। তো যাই হোক, হ্যান্ড ওভার টু ইলিয়াস হোসেন স্যার। আর আরেকটা ব্যাপার, আহ, আহ, সেটা আমরা কাজগুলো শুরু করলে দেখবেন আমাদের টার্গেট যদি 100-এ 100 নাও করতে পারি, তারপরে আমাদের 60-70% হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকিটা আপলাইন লিডারদের ভালোবাসা এবং তাদের নার্সিং এ অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পারবো।
আর একটা ব্যাপার, আমরা তাকেই একটু সহযোগিতা বেশি করব, যে গাছে চড়তে জানে তাকে আমরা ঠেলায় ঠুলায় টানে টুনে আমরা গাছে চড়ার জন্য সহযোগিতা করব। আর যে গাছে চড়তেই জানে না তাকে কোনো রকম একটা আইডি করে একটু বেশি করে আমরা ডলার দিয়ে তার এক্সারএসটি অ্যাসেট কিনে তাকে বলবো, ভাই যদি আপনার কোনো দিন আপনার অ্যাফিলিয়েট করার মনোমানসিকতা হয়, আপনি আসেন, আপনি প্রতিদিন মিটিং এ আসবেন। আর প্রতিদিন মিটিং এ নাও আসলে আপনি মিটিং এ আসার চেষ্টা করবেন, অন্ততপক্ষে মিটিং এ আসার যে একটা প্রতিশ্রুতি তার কাছে নেবেন। এবং যেহেতু সে এই অ্যাসেট ক্রয় করছে, হ্যাঁ, সুতরাং এখানে যেহেতু মিলিয়নার হওয়ার স্বপ্ন আছে, সুতরাং প্রতিদিন ঘুমায়ে ঘুমায়ে বা রেডিও শোনার মতন এই মিটিং শুনলে তার সমস্যা কোথায়? যদি তার বংশ থেকে বা তার আওলাদগণ কখনো অ্যাফিলিয়েট করতে শুরু করে, হ্যাঁ, কারণ এখন তো কর্মের অনেক মানে আপনার হায়ার অ্যাম্বিশন যে ইয়েগুলো আছে, পদ পদবিগুলো আছে, হ্যাঁ, একটু কষ্ট করলে, এই 3 মাস 2 মাস 6 মাস এরকম কষ্ট করলে আমাদের ডিটারমাইন তো দূরের কথা, আমাদের ক্লাব 1 2 তে যাওয়ার সম্ভাবনা আছে এবং সুযোগ আছে। সেটা আমরা কাজে লাগাবো না কেন? সুতরাং আমাদের রিলেটিভ গুলো যারা বেকার আছে তাদেরকে নিয়ে যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। হ্যান্ড ওভার টু ইলিয়াস হোসেন স্যার, প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম, গুড নাইট এভরিবডি। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শওকত হোসেন স্যারকে খুব আহ, প্রস্তুতি নিয়ে মার্কেটিংটা করতেছে আমি দেখতে পাচ্ছি এখন, এবং আমরা এতে আশা করি আমাদের শওকত হোসেন স্যার যদি লেগে থাকে তাহলে একটা ভালো অবস্থানে অবশ্যই যেতে পারবে। এখন আমরা ডাকবো আমাদের স্বপন সর্দার ভাইকে, যে ওনার কাছে আমরা কিছু শুনতে চাই। যে স্বপন সর্দার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? মেবি নেই। তবে আমরা যেই টেকনোলজিক্যাল ব্যাখ্যা এবং মার্কেটিং প্ল্যান শো করানো হয়েছে, যদিও গতকালকে আমাদের উন্মুক্ত আলোচনা ছিল, আপনারা একটু মার্কেটিং প্ল্যানটাকে একটু খাতা কলমে অ্যানালাইসিস করবেন, চিন্তা করবেন যে এটা নিয়ে কাজটা করা যায় কিনা। কারণ আমরা জানি এটা সারা জীবন করা যায়। যেহেতু সারা জীবন যদি কোনো কিছু করা না যায়, তাহলে আমরা যতই দক্ষ হই না কেন আমরা আমাদের কেরিয়ারটা গঠন করতে পারবো না। এই 2 দিন পর পর বন্ধ প্ল্যাটফর্মে গিয়ে নিজের লাইফ কখনোই হতে পারে না। এই বিষয়টাকে চিন্তা রেখে আমাদেরকে আসলে মূলত নেটওয়ার্কিংটা করতে হয়। যদি সেটা করি তাহলে আমরা একটা সাকসেসের পর্যায়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। সো আমি, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, কারো কিউরিসিটি নেই, সবাই জিনিসটা খুব চমৎকার ভাবে বুঝতে পেরেছেন, আর প্রশ্ন না থাকলেই স্বাভাবিক। সো আমি, ইলিয়াস স্যার একটু আমাদের সোহেল রানা স্যারকে একটু ডেকে নেবেন, এবং আশরাফুল স্যার আনমিউট হ্যান্ড রাইজ করেছেন, ওনাকে একটু সুযোগ দেবেন। যে আশরাফুল স্যারকে নিয়েছি, আর কাকে যেন বলেছিলেন? আমাদের সোহেল রানা স্যার আছে, দেখুন একদম নিচে আছে, ওনাকে একটু ডেকে নেবেন। তারপরে আমাদের ওই চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আমাদের ইয়া স্যার আছেন, আমাদের আলী এরশাদ স্যার আছেন, ওনাকে একটু ডেকে নেবেন, আলিশা নামে আছেন। জি জি, আলমগীর ভাই বাকি বিষয়টা একটু কন্টিনিউ করুন। আর আশরাফ স্যারকে আমি পোস্ট বানিয়ে দিয়েছি, আনমিউট করে দিয়েছি। আশরাফ স্যার, আলমগীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আলমগীর স্যার এবং ইলিয়াস হোসেন স্যারকে। তো আমি আজকে অন্য কিছু কথা বলবো না, শুধু একটা কথাই বলবো। সোহেল রানা, যার কথা বলা হচ্ছে যে তাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কারণ ধৈর্যের ফল যে মিষ্ট হয়, সেটা সোহেল রানা স্যার দেখিয়েছেন। কারণ অনেক দিন পর তার পদার্পণে, তার জয়েনিং এ এবং মিটিং প্রতিনিয়ত শুনতে শুনতে একটা মানুষ যে অনেক বেশি পজিটিভ হয়, এবং তার কর্মপন্থা এবং কাজ দিয়ে আজকে কিন্তু দেখিয়েছেন। সো আলমগীর স্যার, একটু সোহেল রানা স্যারকে ডেকে নেন। জি জি জি। ফোনটাকে একটু আনমিউট করে নেবেন। নাই। সোহেল রানা স্যার কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। যাই হোক, আমি একটু আমাদের আলী এরশাদ স্যার কি আছেন নাকি চলে গেলেন? চলে গেছেন।
যাই হোক, অনেকেই কথা বলতে চান না। হ্যাঁ, দেখি আমাদের না ওয়েস্ট না, বেঙ্গল আপনি যেহেতু আপনি স্যার আপনি যেহেতু আমাকে ডাকছেন হঠাৎ করে একদিন, এই জন্য আসলে আমি অপ্রত্যাশিত একটা পরিস্থিতির সাথে সামিল হওয়ার কারণে আমি এখানে কথা বলতে পারতেছি না, আমি দুঃখিত। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। তো আজকে আলোচনা অনেকক্ষণ হলো। আলোচনার মধ্যে যেন আমরা সীমাবদ্ধ না থাকি। দেখুন, প্রত্যেকটা ব্যক্তির নিজ নিজ দায়িত্ব রয়েছে। প্রত্যেকটা ব্যক্তির সৃষ্টিকর্তা মেধা দিয়েছে, বুদ্ধিমত্তা দিয়েছে, সেটা দিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন। অনেকেই মনে করে থাকেন, অনেকেই প্রশ্ন করে থাকেন, যদিও বা অনেক পার্টিসিপেন্ট আছেন, নেতৃত্ব দিচ্ছেন, কাজ শুরু করেছেন, কাজ করছেন, প্রতিদিনই আপনারা সেশনে আসতেছেন, জানছেন। আমিও টানা 1 মাস আমি জমে কথাই বলতে পারতাম না। আমি টেকনোলজিক্যাল এক্সপ্লেন বুঝতাম না, মার্কেটিং কনসেপ্টটাও বুঝতাম না। আমি নিজে খাতা কলম নিয়ে সারাদিন ঘষাঘষি করতাম, ইনভাইটের একটা গেস্ট লিস্ট তৈরি করতাম। আমি ইনভাইট করতে পারতাম না, 2-4টা কথা বলে আমি আমার ইলিয়াস স্যারের কাছে ধরিয়ে দিতাম। তো চিন্তা করলাম, এভাবে কতদিন আমি যদি নিজে নেতৃত্ব দিতে না পারি, নিজে যদি প্রেজেন্ট করতে না পারি, নিজে যদি টেকনিক্যাল এক্সপ্লেন করতে না পারি, তাহলে এভাবে কতদিন তারা সাপোর্ট করবে আমাকে। সেই জন্য আমি আস্তে আস্তে জুমের উপর সব থেকে বেশি গুরুত্ব দিই, এবং সেখান থেকে খুঁটিনাটি বিষয়গুলো আমি জানি। জানার পরে দেখেন, আস্তে আস্তে কাজ শুরু করার মধ্যে দিয়ে আজকে একটা স্কিল তৈরি হয়েছে। আপনাদের সাথে কথা বলার সেই যোগ্যতাটুকু তৈরি করতে পেরেছি, জানি না কতটুকু হয়েছে। তো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যে প্রথম যে বিষয়টা দরকার, যেহেতু আমরা অনলাইনে কাজ করি, আমাদের সাইন আপ পদ্ধতিটা, সাইন আপ কিভাবে করতে হয়, ভেরিফাইড কিভাবে করতে হয়, ডিপোজিট কিভাবে করতে হয়, উইথড্র কিভাবে করতে হয়, বাই কিভাবে করতে হয়, সেল কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। নাম্বার 2, অনেকের ভিতরে মেজর একটা কোশ্চেন থাকে যে এই প্রতিষ্ঠানটা থাকবে কিনা, এটাও চলে যাবে। ওই ওই ধরনের থিঙ্কিং গুলোই আমরা করি যে এটাও থাকবে না, এটাও চলে যাবে। তো চলেন আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি। দেখুন, আমি প্রথমে বলেছিলাম যে 0.10% একটা কমিশন নেয়। এই পৃথিবীতে যতদিন এই প্ল্যাটফর্ম টিকে থাকবে ততদিন এই 0.1% পাবে। একটা একটা ধাপ আপনাকে দেখালাম। এবার আসে নাম্বার 2, যখন আমরা অ্যাসেট কিনি, কেনার কারণে 2.5% গ্যাস ফি আমাদেরকে দিতে হয়। সেখান থেকে 40% 10 জেনারেশনটা বন্টন করে, 40% লিকুইডিটি পুলে পাঠিয়ে দেয় এক্সারএসটি অ্যাসেটের লজিক্যাল মাইনিং এর জন্য। আর 0.5% মানে 20% কি করে, এটা এক্সরসেট এক্সচেঞ্জ হাউসের প্রফিট। তার মানে কি, একজন ব্যক্তি একবার অ্যাসেট কিনলে তার এখান থেকে 20%, 100% অ্যামাউন্টের ভিতরে 20%, তার মানে কি $2.5 কাটে, $2.5 $1 10 জেনারেশন বন্টন করা হয়, $1 এক্সারএসটির লিকুইডিটি বাড়ানোর জন্য, লজিক্যাল মাইনিং এর জন্য $1 ওখানে পাঠিয়ে দেওয়া হয়, এবং 50 সেন্ট থাকলো বাকি। $2.5 এই 50 সেন্ট এক্সরসেটের প্রফিট। তাহলে চিন্তা করুন, আপনি যতবার বাই করতেছেন ততবারে 2.5% গ্যাস ফি দিচ্ছেন, যতবার সেল করতেছেন ততবার 2.5% গ্যাস ফি দিচ্ছেন। তাহলে এভরি ট্রানজাকশনে বাই সেল করতেছেন, এক্সচেঞ্জ হাউস গ্যাস ফি নিচ্ছে, সেটি কেন যাবে? এবার আসেন, এই এক্সচেঞ্জ হাউস থেকে যখন উইথড্র করবেন তখন আপনাকে 0.4% গ্যাস ফি দিতে হবে। যখন আপনি ট্রান্সফার করবেন তখন আপনাকে 0.4% দিতে হবে। তার মানে কি, যখন আপনি ডিপোজিট করবেন 0.4% গ্যাস ফি দিতে হবে। আপনি ডিপোজিট করলেও তাকে গ্যাস ফি দিতে হচ্ছে, উইথড্র করলেও তাকে গ্যাস ফি দিতে হচ্ছে, ট্রান্সফার করলেও গ্যাস ফি দিতে হচ্ছে, বাই সেল করলেও গ্যাস ফি দিতে হচ্ছে, আবার সাবস্ক্রিপশন ফি দিচ্ছেন, সেখান থেকেও 0.1% নিচ্ছে। তাহলে এই প্রতিষ্ঠানটা কেন যাবে? এটা তো তার বিজনেস। তাহলে সেটাই যদি আমরা মনে করি, এত ইনকাম থাকার পরেও যদি মনে করি যে এক্সচেঞ্জ চলে যাবে, তাহলে বাইন্যান্স কেন যায় না? ফরেক্স এর ব্রোকার গুলো কেন যায় না? আজকে বিকাশ, নগদ, রকেট, উপায়, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রিত যত ধরনের এমএফএস সার্ভিস আছে, যত ধরনের ব্যাংক আছে, সারা বিশ্বের যতগুলো ব্যাংক আছে, সেগুলো কেন যায় না? তারা ন্যূনতম একটা সার্ভিসের উপরে মানুষকে সেই স্বাধীনতাটুকু দেয়, সেই আর্থিক নিরাপত্তাটুকু দেয়, যার কারণে এই প্রতিষ্ঠানগুলো কখনো যায় না। আর এক্সরসেট তো যাওয়ার প্রশ্নই আসে না। এতগুলো এক্সপ্লেইন পাওয়ার পরেও যদি আপনার কখনো মনে হয় যে এই প্রতিষ্ঠানটা চলে যাবে, তাহলে আপনি রং ডিসিশনের রং জায়গায় আপনি বসে আছেন। এর বাইরে আর কিছুই বলার নেই। কারণ যে প্রতিষ্ঠানে ডে বাই ডে আপনার ব্যবসা ইনক্রিজ হয়, সে প্রতিষ্ঠানটা অবশ্যই আপনি খোলা রাখবেন, সেটা কখনোই বন্ধ করবেন। যে প্রতিষ্ঠানে ব্যবসা হয় না, মাস শেষে ভাড়া গুনতে হয়, সে প্রতিষ্ঠান তো আপনি 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 আমি কেউই এটাকে টিকিয়ে রাখবো না। যেহেতু এটা গ্লোবাল প্ল্যাটফর্ম, পৃথিবীর কোনো না কোনো দেশ থেকে এখানে অ্যাসেট কিনতেছে, কোনো না কোনো দেশ থেকে এখানে জয়েনিং হচ্ছে, কোনো না কোনো দেশ থেকে সাবস্ক্রিপশন ফি দিচ্ছে।
তাহলে এই এভরি ডে, এভরি আওয়ার এখানে ট্রানজেকশন হচ্ছে। এক্সরসেট এক্সচেঞ্জ হাউস তার ব্যবসার যে কমিশন পার্সেন্টেজ সে কিন্তু নিচ্ছে। আর আমরা কি পাচ্ছি এখান থেকে? আমাদের ন্যূনতম যে একটা ফান্ড, $50, $100, $200, যার যেমন সাধ্য, আমরা অ্যাসেট কিনে রাখতেছি। এতটুকুর জন্য আমাদের এত বড় নেতিবাচক চিন্তা ভাবনা আমাদেরকে করতে হয়। সেটা কেন আমরা করব? তো সেই চিন্তা চেতনা যেন আমরা না করি, আমরা যেন এনক্রিপ্টেড কারেন্সি এক্সারসিটি মাদার অ্যাসেটকে যেন ভালোভাবে বুঝতে পারি। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাবো, প্রতিদিন জুমে থাকবেন। নেতৃত্ব দিতে গেলে প্রথম সারিতে থাকতে চাইলে আপনারা জুম কোনোদিন মিস করবেন না। যাই আলোচনা হোক শুনবেন। আলোচনা যদি করতে চান করবেন, হ্যান্ড রাইজ করবেন, পারমিশন দেবো। আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি প্রেজেন্টেশন করাতে চাই, আমি সহজ হবে, কিভাবে করলে ভালো হবে, কিভাবে করলে দ্রুত সফলতা যেতে পারবো, আমরা তো আপনাদের জন্য আছি। চিন্তার কোনো কারণ নেই। যেখানে আপনাদের উত্তরোত্তর সফলতা আসবে, আমরা সেই কাজটাই করব। তো এ পর্যায়ে মোকাররম স্যার আমাদের হ্যান্ড রাইজ করেছেন। দেখি মোকাররম স্যার আমাদের সাথে কতটুকু আশা নিয়ে আমাদের সাথে আলোচনা করতে চান, আমি একটু শুনবো। মোকাররম সরকার স্যার। সম্মানিত পার্টিসিপেন্ট, আপনাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা, সেই সাথে মোবারকবাদ, এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আলমগীর স্যার ও শওকত স্যারকে। শওকত স্যার আজকে রিওয়ার্ড হোল্ডার র্যাঙ্ক অর্জন করেছেন। এটার মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি উনি সামনের পথগুলো ইনশাআল্লাহ বাধা বিপত্তি যা আছে এটা দূরীভূত হয়ে গেছে ইনশাআল্লাহ। আর শওকত স্যার রিওয়ার্ড হোল্ডার র্যাঙ্ক অর্জন হওয়া মানেই আমি ডিটারমাইন্ড র্যাঙ্কে পৌঁছে যাওয়া, সেটা আমি ওনাকে শুরুর দিকে বলেছি। কারণ আমি যখন এই কনসেপ্টে যখন যোগদান করি, আমি রিওয়ার্ড হোল্ডার র্যাঙ্ক অর্জন যে করব, সেই র্যাঙ্ক অর্জন করার প্রথম আইডিয়া একটি শওকত স্যার করেছেন। আর আজকে আলহামদুলিল্লাহ তিনি রিওয়ার্ড হোল্ডার র্যাঙ্ক অর্জন করেছেন। তার মানে আমি ইনশাল্লাহ ডিটারমাইন্ড র্যাঙ্কে আসতেছি, হয়তোবা আজকেই কথা বলতেছি, এরপরে হয়তোবা ডিটারমাইন্ড র্যাঙ্কটা নিয়ে এসে হয়তোবা সামনে এসে দাঁড়াবো। আর আমরা যারা এখানে আছি, আমি সকলের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই, আমরা যারা মানে বিশেষ করে অ্যাফিলিয়েটটাকে পছন্দ করি, কাজকে ভালোবাসি, আমাদের প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই থাকা দরকার। আসলে ক্লাব থিরি তো এটা বাস্তবতা, স্বপ্ন না, বাস্তবতা। কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে এই ডেডিকেশনটা নিতে হবে যে আমি রিওয়ার্ড হোল্ডার র্যাঙ্কটা অর্জন করব, এবং আমার টিমে 1,000 লোক থাক আর একজন থাক আর 100 জনে থাক, প্রত্যেকটা ব্যক্তিকে রিওয়ার্ড হোল্ডার র্যাঙ্ক অর্জন করাবো। আমি মনে করি যদি আমরা প্রত্যেকটা ব্যক্তি শুধু রিওয়ার্ড হোল্ডার র্যাঙ্কটাই অর্জন করানোর জন্যই ছুটি, তাহলে প্রত্যেকটা ব্যক্তি আমরা ক্লাব থ্রিতে যেতে পারবো অনায়াসে। আমার ক্লাব থ্রির নেশাটা মাথা থেকে আমি ঝেড়ে ফেল দিই, দিয়ে যদি রিওয়ার্ড হোল্ডার র্যাঙ্কটা নিয়ে থাকি, তাহলে আমি যদি ডিটারমাইন র্যাঙ্কে যেতে পারি, তাহলে আলমগীর স্যার কিন্তু ক্লাব ওয়ানে যাবে। এখানে কি সুন্দর একটা বিউটি এবং চমৎকার একটা বিষয়, কিন্তু আমরা হয়তোবা এইভাবে কেউ চিন্তাও করিনি। তা আসুন, আমরা যারা এখানে আছি, আমি দীর্ঘদিন এই এক্সরসেট এক্সচেঞ্জ হাউসের সাথে আছি, যাদেরকে আমি শুরুর থেকে দাওয়াত দিয়েছি, অনেকে বলেছে এটা চলে যাবে, এবং ডে বাই ডে আমার কাছে বিভিন্ন কনসেপ্ট আসে, দেশ বিদেশ থেকে আসে, যে ভাই এইটাতে এত ডলার দিয়ে এটা করেন ওইটা করেন। আমি কিন্তু সবাইকে একটা কথাই বলি যে 5 বছর পরে হলেও কথা বললে এক্সরসেট নিয়েই কথা বলবো, বাট অন্য কোনো প্ল্যাটফর্মে আমি যাব না। আমাকে অহেতুক ফোন দিয়ে আপনারা 5 মিনিট 10 মিনিট আপনাদের সময় নষ্ট করবেন না। আর আমার সময় তো নষ্ট হবেই, তো আমি চাই না যে অতিরিক্ত সময় নষ্ট করি, কারণ আমি অনেকগুলো প্রফেশনের সাথে আছি, আপনারা অনেকেই জানেন। তো এই জন্য এতটুকুই বলবো যে আমি আমার জায়গা থেকে আপনাদের মাঝে এটা উপলব্ধি করাতে চাই যে আপনারা একটা জায়গায় লেগে থাকুন এবং ফোকাসিং দিন, ইনশাআল্লাহ দিন শেষে সকলের সফলতা আসবে। এই আশাবাদ ব্যক্ত করে হ্যান্ড ওভার টু আলমগীর স্যার। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ মোকাররম সরকার স্যার আপনাকে। আসলে এইভাবেই কাজগুলো হয়। নেটওয়ার্ক মার্কেটিং এ কখনো মন্থরগতি হয়, কখনো একটু ভালো চলে, কখনো বা তার থেকে বেশি ভালো চলে। এভাবেই কখনো হতাশ হওয়া যাবে না। মাঝে মাঝে আমিও বিগত দিনগুলোতে হতাশ হয়েছিলাম, আমি যেটা প্রাপ্তি আশা করিনি। আজকে দেখুন, আজকে 23 দিন হয়েছে, অনলি 23 ডেজ এই মান্থের মধ্যে। আজকে আমি ক্যালকুলেশন করে দেখলাম আমার টিমে 75 খানা জয়েনিং হয়েছে, 75 খানা জয়েনিং হয়েছে, যেটা গত 7 মাসের বিরল রেকর্ড।
এখনো কিন্তু বাকি আছে, এখনো বাকি আছে, আরো 7 দিন বাকি আছে। 100+ জয়েনিং এই মাসে আমার টিমের মধ্যে হবে আমি আশা করছি। তো এরকম আপনাদেরও হবে। ইনকাম কিভাবে জেনারেট হবে, কিভাবে ইনকাম গুলো আসবে, এগুলো তো সব আমরা মার্কেটিং সেশন এক্সপ্লেন করেছি। এরপরে যখন আপনি শুরু করবেন, আপনার যেটা দরকার, আপনি সেই জায়গাটা, সেই লক্ষ্যটা, সেই স্বপ্নটা নিয়ে আপনি স্টাডি করে আপনি সেটার দিকে, সামনের দিকে এগিয়ে যান, দেখবেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তো আজকের সমাপনী আলোচনা করার জন্য আমি এজে রানা স্যারকে একটু ডাকবো। এজে রানা স্যার কি অ্যাভেলেবল আছেন এখন? এজে রানা স্যার কি অ্যাভেলেবল আছেন? এজে রানা স্যার হয়তো কোনো কারণে ব্যস্ত আছেন। তো আজকে আলোচনা আর দীর্ঘায়িত করবো না, আমরা অনেক সময় পার করে ফেলেছি। শওকত, সরি, কাউসার আলী স্যার মুর্শিদাবাদ থেকে, আপনি কি অ্যাভেলেবল আছেন? আপনার কাছ থেকে 1 মিনিট কিছু শুনতে চাচ্ছিলাম। কাউসার আলী স্যার, ওনারও ফোনের অবস্থা খারাপ। তো যাই হোক, আমরা আর দীর্ঘায়িত করব না, আজকের সেশনটা এখানেই আমরা। জি, এজে রানা স্যার। জি স্যার, আমি বাইরে ছিলাম তো এই জন্য কথা বলতে পারিনি। যে আলোচনা শেষ হয়েছে, আপনি একটু সমাপনী আলোচনা করে মিটিংটাকে ক্লোজ করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকের দীর্ঘক্ষণের ওয়ালাইকুম যে আসসালাম। আলোচনা, আমরা নিউরোচেন টেকনোলজি সম্পর্কে, এনক্রিপ্টেড টেকনোলজি সম্পর্কে ইলিয়াস স্যারের মুখ থেকে অনেক ব্যাখ্যা সহকারে আলোচনা শুনলাম। মার্কেটিং সেশনটাও আলমগীর স্যার প্রতিদিনের ন্যায়, যেহেতু এখানে মার্কেটিং প্ল্যানটা যদি গুরুত্ব দিয়ে বোঝা হয়, আমরা এখানে যারাই উপস্থিত থাকি প্রত্যেকটা ব্যক্তি কাজের জন্য, অর্থাৎ ইনকামের জন্য, আমরা যারা নেটওয়ার্কের সাথে কাজ করি, আমরা কিন্তু শুধু অ্যাসেট কিনে বসে থাকবো এজন্যই আসি নাই, আমরা ক্যারিয়ার তৈরি করতে আসছি। আর ক্যারিয়ার তৈরি করতে আসার মতো প্ল্যান এক্সোরসেট, যেখানে আপনি নিজে যদি প্ল্যানটা নিয়ে স্টাডি করেন, বুঝবেন যে এই সিস্টেম সারা জীবন থাকবে। তো আজকে দীর্ঘক্ষণ আলোচনা, অলরেডি 10টা 34 বাজে। আগামীকালকে ঠিক 9টার সময় আপনি সহ আপনার কোনো শুভাকাঙ্ক্ষীকে মিটিং উপস্থিত রাখুন, তাতে আপনার হাতটা আরো শক্তিশালী হবে, আপনার সফলতা আরো দ্রুতই ছিনিয়ে আনতে